গল্প অপেক্ষারা। তৃতীয় পর্ব। লেখা অতন্দ্রিলা আইচ। নিমিষেই কেটে গেল আরও ৬টি মাস। তাদের জীবনে খুব একটা পরিবর্তন আসেনি এই সময়টাতে। আজকাল অফিসের কাজ নিয়ে সাইমের ব্যস্ততার শেষ নেই। কদিন আগে এ বছরের তৃতীয় প্রমোশন পেয়েছে। সে এখন কোম্পানির সিইও, বড় বড় সব সিদ্ধান্তগুলো তাকেই নিতে হয়। মাসে মাসে চড়া বেতন পেলেও তার জীবনধারা সেই আগের মতোই রয়ে গেছে। নাজ একদিন খাবার টেবিলে হাসতে হাসতে বলেছিল, আপনার মতো কিপটা মানুষ আমি জীবনেও দেখিনি। প্রতিদিন কষ্ট করে সিএনজিতে যাতায়াত করবেন, তবুও একটা গাড়ি কিনবেন না। সিইও সাহেব অফিসের সামনে সিএনজিতে করে নামছেন, এই দৃশ্য কি গ্রহণযোগ্য? অফিসের সকলে ভাববে যা বেতন পাচ্ছেন সবই হওয়ায় মিলিয়ে যাচ্ছে। সাইম গম্ভীর গলায় বলেছিল, জমিয়ে রাখছি, গাড়িটারি তো পরেও কেনা যাবে। এখন কষ্ট করে ভবিষ্যতের জন্যে জমিয়ে রেখে লাভ কি? লাভটা যে কি সেটা ভবিষ্যতেই বুঝবে। চুপচাপ খাও তো এখন। নাজের ব্যস্ততাও কিছুটা বেড়েছে। গত ১ মাস ধরে তার বর্ষ সমাপনী পরীক্ষা চলছিল। আজই শেষ হল। পরীক্ষা শেষে নাজ লাইব্রেরি বসেছে। যে লাইব্রেরি নিয়ে এত কাহিনী ঘটে গেল, সেই লাইব্রেরিতেই এখন নিয়মিত যাতায়াত তার। বদরাগী সেই লাইব্রেরিয়ান ম্যাডামও কোনো এক অজ্ঞাত কারণে নাজকে পছন্দ করেন, মাঝে মধ্যেই এটা সেটা পড়তে দেন। তবে আজ লাইব্রেরিতে বসে নাজ কিছু পড়ছে না, লিখছে। নীল রঙের একটা কাগজে গোটা গোটা অক্ষরে কি যেন লিখছে নাজ। লেখাটা প্রায় শেষের দিকে। প্রথম থেকে স্বাভাবিকভাবে লিখে এলেও শেষের দিকে এসে তার হাতটা থরথর করে কাঁপছে, অস্বাভাবিকভাবে ঘামছে। শেষের ৩ লাইন লিখতে বেশ অনেকটা সময়ই লাগল তার। পুরোটা লেখাটা আবার পড়ে দেখা উচিত, কিন্তু সেই ইচ্ছা করছে না। কাগজটা সাবধানে ভাঁজ করে সোয়েটারের পকেটে রেখে দিল। ছোট ছোট পা ফেলে লাইব্রেরি থেকে বেরিয়ে এলো নাজ। পথেই দেখা তুষির সঙ্গে। তুষি চিন্তিত গলায় বলল, কিরে, লিখেছিস? হু, কই দেখি। হয়েছে, দেখতে হবে না। দেখতে হবে না মানে? বানান টানান যদি ভুল হয়? হলে হবে, বুঝতে পারলেই হলো। আমি এখন প্রচণ্ড টায়ার্ড। চল, আমাকে সিঙ্গারা খাওয়াবি। আমি খাওয়াতে যাব কেন? বিবাহিত মহিলা তুই, সুতরাং বিলটাও তুই দিবি। নাজ অসহায় গলায় বলল, আমি বিবাহিত জানার পর থেকে দুনিয়ার সব বিল আমাকে দিয়ে দেওয়াচ্ছিস। যেন বিবাহিত হওয়াটা একটা চাকরি, আর মাস গেলে আমি উনার কাছ থেকে বেতন পাই। সবই তোর কিপটামি। ভেবেছিস কি কিছুই বুঝি না? চল, আজ কোনো অজুহাত চলবে না। ক্যান্টিন বলতে গেলে ফাঁকাই। নাজ আর তুষি গিয়ে ফাঁকা একটা টেবিলে বসে পড়ল আর মেতে উঠল নিজেদের চিরাচরিত গল্পে। গল্পের ফাঁকেই নাজ লক্ষ্য করল একটা ছেলে ইতস্তত ভঙ্গিতে তাদের আশেপাশে ঘুরঘুর করছে। সম্ভবত কিছু একটা বলতে চাইছে, বলতে পারছে না। নাজ সরু গলায় বলল, এই ছেলেটার নাম রিজু না? তুষি বলল, হু। চোখের সামনে ঘুরঘুর করছে কেন? এখানে কি চায়? কে জানে, হয়তো তোকে। নাজ বিস্মিত হয়ে বলল, আমাকে? হ্যাঁ, এ হলো আমাদের কলেজের বিরাট রোমিও। দুদিন পর পর এর তার প্রেমে হাবুডুবু খায়। এমনকি আমার প্রেমেও হাবুডুবু খেয়েছিল। এখন হয়তো তোর দিকে চোখ পড়েছে। বিরক্তি প্রবল স্রোত নাজের গা বেয়ে বয়ে গেল। কেউ তার প্রেমে পড়তে পারে ভাবতেই শিউরে উঠল সে। পৃথিবীর কারো তার প্রেমে পড়ার অধিকার নেই, কেবল একটা মানুষ ছাড়া। কিন্তু সেই একটা মানুষ তো নিজের অধিকার সম্পর্কেই অজ্ঞাত। নাজ উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, দাঁড়া তো, আমি আসছি। না হলে এগিয়ে আসতে দেখে রিজু ছেলেটা কেমন যেন কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রইল। একবার তো মনে হলো এই বুঝি ছুটে পালাচ্ছে। নাজ তার কাছে গিয়ে খুব স্বাভাবিক ভঙ্গিমায় বলল, কি ব্যাপার? রিজু তোতলাতে তোতলাতে বলল, কোনো ব্যাপার নেই তো। তাহলে আমাদের আশেপাশে ঘোরাঘুরি করছো কেন? কিছু বলবে? রিজু আতকে উঠে বলল, না। আমি আবার কি বলবো? কিছু যদি নাই বলার থাকে তাহলে এখান থেকে যাও, না হয় চুপ করে একটা জায়গায় বসে থাকো।
তোমার যন্ত্রণায় প্রাইভেসির অভাবে দুটো মেয়ে ঠিকমতো গল্প করতে পারছে না। সরি। রিজু হুড়মুড় করে চলে যাওয়ার জন্যে পা বাড়াল। বহুদূর চলে গিয়েও আবার ফিরে এলো। ভীত গলায় বলল, একটা কথা আসলে বলার আছে। বলো। তুমি আর ওই আপু কি প্রতিদিন ক্লাস শেষে রাস্তার ওপারের ফুচকার দোকান থেকে ফুচকা খাও? কেন? তুমি কি ওই দোকানের মালিক যে ফুচকায় ডিসকাউন্ট দেবে? না, আমি ফুচকাওয়ালা হতে যাব কেন? তাহলে জিজ্ঞেস করছো কেন? না মানে আজ সকালে ক্লাসে আসার পথে মামাকে বলে এসেছি তার স্পেশাল ফুচকা বানিয়ে রাখতে। ও আচ্ছা। রিজু ইতস্তত করে বলল, তো তুমি কি আজ ফুচকা খেতে যাবে? নাজ বিড়বিড় করে বলল, আমার বিশ্বাস হচ্ছে না যে এই ছাগলটার সাথে আমি ফুচকার আলাপ করছি। কিছু বললে? নাজ নির্বিকার ভঙ্গিতে বলল, হ্যাঁ বলেছি। তুমি যেন কি জিজ্ঞেস করছিলে? তুমি ফুচকা খেতে যাবে কিনা? ফুচকা খেতে তো আমরা রোজই যাই। রিজু লজ্জায় বেগুনি হয়ে বলল, না মানে আজ না হয় আমার সঙ্গে গেলে। তোমার সঙ্গে যাব কেন? তোমার সঙ্গে গেলে ডিসকাউন্ট পেলেও একটা কথা ছিল। আমি আজ সকালে মামাকে তোমার জন্যে স্পেশাল ফুচকা বানিয়ে রাখতে বলে এসেছি। নাজ বিরক্ত গলায় বলল, একবার তো বললে। রিজু কিছুটা সময় চুপ করে থেকে নিচু স্বরে বলল, নাজনীন একটা কথা। বলো। রাগ করবে না তো? বিরক্তিতে নাজের গা জ্বলে উঠল। এ ধরনের মেয়েলি কথাবার্তা বলে এই ছেলে কিভাবে আশা করে যে নাজ তার প্রেমে হাবডুবু খাবে? নাজ যথাসম্ভব স্বাভাবিক গলায় বলল, না করব না। রিজু দ্রুত নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, আমি না তোমাকে অনেক পছন্দ করি। আরেক দফা গা জ্বলে উঠল নাজের। মাঝে মাঝে তো মনে হয় ঢাকঢোল পিটিয়ে বিয়ের খবরটা কলেজের সকলকে জানিয়ে দিলেই ভালো হতো। অন্তত এসব রোমিওদের হাত থেকে তো রক্ষা পাওয়া যেত। নাজ বলল, তাই নাকি? তা কবে থেকে করো? তুমি প্রথম যেদিন আমাদের কলেজে এসেছিলে সেদিন থেকে। নাজ কৃত্রিম বিস্ময় নিয়ে বলল, বাব্বা! তাই নাকি? এতদিন কিছু বলনি কেন? রিজু লজ্জা পেয়ে বলল, সাহস করে উঠতে পারিনি। ও আচ্ছা। এখন পেরেছ? হ্যাঁ। নাজ, এটা তোমার জন্যে। রিজু কলমের মতো দেখতে কি একটা যেন নাজের দিকে বাড়িয়ে দিল। দেখতে কলমের মতো হলেও এর ভেতরে কালি নেই, আছে পারফিউম। নাজ মিষ্টি গলায় বলল, থ্যাংক ইউ। তুমি আমাকে পছন্দ করো জেনে খুশি হয়েছি, পারফিউম পেয়েও খুশি হয়েছি। রিজুর চোখে মুখে এই প্রথম দুশ্চিন্তার বদলে দেখা গেল ক্ষীণ আনন্দের আভাস। সে ইতস্তত করে বলল, তাহলে আজ যাচ্ছি, তাই না? কোথায়? ফুচকা খেতে। একবার তো বললাম না? রিজু বিস্ময়ে খাবি খেয়ে বলল, আমি যে বললাম আমি তোমাকে পছন্দ করি। নাজ হাসিমুখে বলল, আমি তো করি না। কিন্তু? আর কোনো কিন্তু না। এবার দয়া করে একটু প্রাইভেসি দাও। রিজু কিছুটা সময় স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থেকে হতাশ ভঙ্গিতে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল। নাজ ফিরে এসে বসতেই তুষি উত্তেজিত কণ্ঠে বলে উঠল, কি রে? কি হলো? নাজ দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর ধারণাই ঠিক হয়েছে। নে এটা তোর। নাজ কলমের মতো সেই পারফিউমটা তুষির দিকে বাড়িয়ে দিল। তুষি সেই বস্তু হাতে নিয়ে ক্রুব্ধ কণ্ঠে বলল, কত বড় বল! আমাকেও অবিকল এরকম একটা পারফিউম দিয়ে বলেছিল আমি তোমাকে পছন্দ করি। আর আমাকে কি জিজ্ঞেস করল জানিস? কি? তুমি আর ওই আপু কি প্রতিদিন ফুচকা খাও? ওরে বাটপার! আমি এখন আপু হয়ে গেলাম। প্রেম করেছিলি নাকি ওর সঙ্গে? তুষি মুখ বিকৃত করে বলল, তোর মাথাটা খারাপ হয়ে গেছে। ওই গাধার সঙ্গে প্রেম করব আমি? দুদিন ফুচকা টুচকা খেতে গিয়েছিলাম এই আর কি। আগামীকাল থেকে শুরু হচ্ছে দীর্ঘ শীতকালীন ছুটি। ছুটির পরেই তারা ভর্তি হবে দ্বিতীয় বর্ষে। অনেকগুলো দিন দেখা হবে না, তাই শেষবারের মতো জমিয়ে আড্ডা দিল নাজ আর তুষি। আড্ডা শেষে ক্যাম্পাসে আসতেই নাজের চোখের পড়ল তার কাঙ্ক্ষিত মানুষটা। ভ্রুযুগল কুঁচকে মোবাইলের দিকে তাকিয়ে আছে সাইম। তার গায়ের কালো রঙের শার্টের হাতা কনুই পর্যন্ত গোটানো।
গাঢ় বাদামি রঙের একটা সানগ্লাস শার্টের কলারের সঙ্গে ঝুলছে। নাজের মনে হলো ওই মানুষটার দিকে অনন্তকাল ধরে একদৃষ্টে তাকিয়ে থাকা কষ্টসাধ্য কোনো কাজ নয়। সাইমের চোখে চোখ পড়তেই তার দিকে এগিয়ে গেল নাজ। সাইম হালকা ধমকের সুরে বলল, এত দেরি করে নামলে কেন? নাজ হতভম্ব হয়ে বলল, দেরি করেছি। আমি আরও ভাবলাম অফিস শেষ করে আসতে আসতে আপনারই দেরি হবে। অতিরিক্ত ভাবতে গেলে তো এমনই হবে। দাও, ব্যাগটা দাও। আজ ব্যাগে ভারী বইটি নেই তো। আমিই পারব। ভালো কথা, আপনি এখানে সুটকেসটা নিয়ে এসেছেন কেন? এখান থেকেই বাস স্ট্যান্ডে যাব। না হলে বাস ধরতে পারব না। পরের বাস 6 ঘন্টা পর। তাই বলে এখান থেকেই। বাসায় গিয়ে একটু ফ্রেশ তো হতে দেবেন। কলেজের ড্রেসেই বাড়িতে যাব। তোমার ফ্রেশ হওয়ার জন্যে তো 6 ঘন্টা পিছিয়ে থাকতে পারব না আজ। বিয়ের পর এই প্রথম প্রাণের শহর ময়মনসিংহে যাচ্ছেন আজ। কতগুলো দিন পর নিজ বাড়ি, নিজ মানুষগুলোর কাছে যাচ্ছে। একটা সময় মনে হতো এগুলো ছাড়া বেঁচে থাকাই তার পক্ষে অসম্ভব। অথচ কি সহজেই যান্ত্রিক এই শহরটায় দিনের পর দিন পার করে দিল সে। নাজ প্রথম যেদিন ঢাকায় এসেছিল সেদিন এই শহরের যানজট, ধুলোবালি, ব্যস্ততা সবই ছিল তার কাছে অচেনা। সাইম নামের ওই মানুষটাও তো অচেনা ছিল। অথচ অচেনা জিনিসগুলো আজ তার কত কাছের। মানুষকে হয়তো এভাবেই সৃষ্টি করা হয়েছে। যে পরিস্থিতিই ফেলে দেওয়া হোক না কেন, মানুষ ঠিকই মানিয়ে নেবে। তারা স্টেশনে বসে অপেক্ষা করছে বাসের জন্যে। প্রচণ্ড শীত, থরথর করে কাঁপছে নাজ। তার গায়ে ভারী সোয়েটার, কান পর্যন্ত ঢাকা টুপি। তবুও যেন শীত মানছে না। নাজ আর চোখে তাকালো সাইমের দিকে। গায়ে একটা মাত্র শার্ট, তার কি শীতৃত করছে না। নাজ শীতে কাঁপতে কাঁপতে বলল, আপনি সোয়েটার আনেননি? ভুলে গেছি। নাজ কিছু না বলে চেয়ার থেকে উঠে সুটকেসটা খুলতে লাগল। সাইম ব্যস্ত গলায় বলল, হোয়াট ননসেন্স নাজ। এতগুলো মানুষের সামনে সুটকেস খুলছো কেন? আমার সুটকেস আমি খুলছি। তাতে এতগুলো মানুষের কি? নাজ সুটকেস থেকে একটা লেদার জ্যাকেট বের করে আনল। জ্যাকেটটা সাইমের। সাইম খানিকটা বিস্মিত গলায় বলল, আমার জ্যাকেট এখানে এলো কি করে? নাজ রাগী গলায় বলল, জানতাম তো আপনি আনতে ভুলে যাবেন। কেবল কাজের বেলাই আপনার কড়াকড়ি। নিজের দিকে খেয়াল যে রাখবেন সেই সময়টুকু পর্যন্ত নেই। নিন, জ্যাকেটটা পরে নিন। ঠান্ডা লেগে অসুস্থ হয়ে পড়লে আমাকে ধমকাবেন কি করে? সাইম নীরবে নাজের কাণ্ড দেখে ঠোঁটের কোণে থাকা সূক্ষ্ম হাসিটা আড়াল করে বলল, থ্যাংক ইউ। বাস যাত্রা শুরু করেছে তার গন্তব্যে। ঘড়িতে এখন কাটায় কাটায় 11:30। বেলা থাকতে থাকতে পৌঁছাতে পারলে হয়। নাজ ঠিক করে রেখেছে যত রাতই হয়ে যাক পৌঁছেই তার বান্ধবীদের সাথে ঘুরতে বের হবে। কতকাল ওদের সঙ্গে ঘোরা হয় না। গত কয়েকদিন ধরে নাজ তাদের জন্যে প্রচুর শপিং করেছে। পৌঁছেই জিনিসগুলো ওদেরকে ধরিয়ে দিতে হবে। নাজ আজ উঠবে তার মায়ের কাছে। তাদের বাড়ি থেকে শ্বশুর বাড়ির দূরত্ব খুব একটা বেশি নয়। একটা বাড়িতেই থাকলেই হয়। তবুও মায়ের ইচ্ছা প্রথম কয়েকটা দিন নাজ তার সঙ্গেই থাকবে। সকাল থেকেই নাজের বুক ধুকপুক করছে, মনটা উৎসুক হয়ে আছে। অনেক দিন পর বাড়ি যাচ্ছে সে কারণে নয়। আরও এক কারণ আছে। আগামীকাল তার জন্যে একটি বিশেষ দিন। দিনটার কথা আর কারো মনে আছে কিনা কে জানে। অবশ্য এই দিনে এমন কিছু ঘটে যায়নি যে সকলে মনে রেখে উদযাপন করবে। তবুও দিনটা নাজের জন্যে বিশেষ। আচ্ছা, বিশেষ এই দিনটার কথা কি সাইমের মনে আছে? তার কাছেও কি দিনটিকে বিশেষ বলে মনে হয়? মনে আছে কিনা পরখ করে দেখতে নাজ কৃত্রিম কৌতূহলী গলায় বলল, কাল কত তারিখ? সাইম মোবাইলের দিকে তাকিয়ে থেকে স্বাভাবিক গলায় বলল, 14 তারিখ। 14ই জানুয়ারি। হু। মানুষটা একই ভঙ্গিতে মোবাইলের দিকে তাকিয়ে রইল। না, কিছুই মনে নেই ছেলেটার। নাজের ভীষণ রাগ হল। যার এত ভালো স্মরণশক্তি, সে কেন সামান্য একটা তারিখ মনে রাখতে পারবে না?
রাগ হলেও রাগটা প্রকাশ করতে পারল না নাজ। সাইমের ওপর রাগ করে থাকার ক্ষমতা প্রকৃতি তাকে দেয়নি। বাড়ির সামনে এসে দুজনেই হতভম্ব বনে গেল। পুরো বাড়িটা রঙিন মরিচ বাতির আলোয় রাঙানো। আজ এক হুলস্থুল কাণ্ড বেঁধে গেছে। তার আর সাইমের রাজ্যের সব আত্মীয়স্বজন এসে উপস্থিত। সাইমের মা যথারীতি রান্নাঘর সামলাচ্ছেন, তাকে সাহায্য করছেন নাজের ফুপুরা। মহিলাদের আরেকটি দল ঘর সাজানোতে ব্যস্ত। পুরুষেরা কোনো কাজ না পেয়ে রান্নাবান্নার কাজে তদারকি করতে যাচ্ছেন আর হাসনা বেগমের ধমক খাচ্ছেন। বাড়ি জুড়ে ছোট ছোট ছেলেমেয়েরা ছোটাছুটি করছে। সকলের মধ্যে উৎসবের আমেজ। এমন একটা ভাব যেন আজ কারো জন্মদিন অথবা গায়ে হলুদ। কালকের বিশেষ দিন উপলক্ষে এই আয়োজন করা হয়নি তো তা কি করে হয়? কালকের দিনটা যে বিশেষ তাই তো কারো জানা নেই। লোকজনের কোলাহল একেবারেই সহ্য করতে পারে না সাইম। একসঙ্গে এতগুলো মানুষকে দেখলে তার মাথায় ভোঁতা যন্ত্রণা শুরু হয়, নিঃশ্বাস ভারী হয়ে আসে। এর নাম হলো সোশ্যাল এনজাইটি। কোলাহল দেখলেই ছুটে পালাতে ইচ্ছে করে তার। আজও তার ব্যতিক্রম হল না। বেচারার এই অবস্থা সম্বন্ধে নাজ খুব ভালোভাবেই অবগত। তাই দুনিয়ার এসব আত্মীয়দের দেখে সেও খুশি হতে পারল না। তাদের বাড়ির সামনে দেখে সকলে ছুটে এল। নাজের মা আয়েশা বেগম বরণডালা নিয়ে এলেন তাদের বরণ করতে। নাজ বিরক্ত গলায় বলল, এসব কি মা? আমার বাড়িতেই আমাকেই বরণ করতে হবে কেন? আয়েশা বেগম কিছু বলে ওঠার আগেই থেকে নাজের এক মামি হাসৌজ্জ্বল কণ্ঠে বললেন, বিয়ের পর বাপের বাড়ি আর নিজের বাড়ি থাকে না রে মা। তুই তো এখন এ বাড়ির অতিথি। নাজ প্রায় বলেই ফেলছিল, নিজে অতিথি হয়ে আমাকেই অতিথি বলা হচ্ছে। ফাজলামি পেয়েছেন নাকি? বহু কষ্টে দাঁতে দাঁত চেপে নিজেকে সামলে রাখল। এমনিতেও আত্মীয় মহলে বেয়াদব হিসেবে তার ভালোই খ্যাতি রয়েছে। ঘরের ভেতরে যেতেই আত্মীয়স্বজনরা একযোগে শুরু করল তাদের আদিক্ষেতা। সাইম বিরক্তিতে বসার ঘরের এক কোণে বসে মোবাইলে মুখ গুজে রইল। নাজের বড় মামি বলে উঠলেন, কিরে নাজ, ঢাকায় গিয়ে তো বিদ্বান হয়ে গেছিস। একেবারে কলেজের জামা পরে চলে এলি। আরেকজন আবার বললেন, আহারে বেচারি, চেহারার কি হাল করেছিস। জামাই কি খুব বেশি ঘরের কাজ করাই? রাগে গা জ্বলে উঠল নাজের। জামাই বেশি কাজ করাই মানে? সে তো তাকে ঘরের কোনো কাজে হাত পর্যন্ত দিতে দেয় না। নাজ শেষমেশ নিজেকে সামলে না রাখতে পেরে তীক্ষ্ণ কণ্ঠে বলল, আমার পরীক্ষা ছিল, রাতে ঘুম হয়নি। সহজ ব্যাপারটা বাড়িয়ে বলার কি আছে? দেখলি জামাইকে মন্দ বলায় কিভাবে রেগে উঠল। মহিলাদের মাঝে হাসির রোল পড়ে আর নাজের অস্বস্তি সকল ছাড়িয়ে গেল। অস্বস্তি থেকে মুক্তি পেতে সকলের অগোচরে ঘর থেকে বেরিয়ে গেল নাজ। তাদের বাড়ির পেছনে বিশাল এক পুকুর। পুকুরে বিরাট এক নৌকা বাঁধা রয়েছে। নৌকা নাজদেরই। পুকুরঘাটে বড় বড় কাঁঠাল গাছ। নাজের দাদা এ জায়গায় প্রচুর গাছগাছালি লাগিয়েছিলেন। শেষ পর্যন্ত কোনো গাছ বাঁচল না, কেবল এই কাঁঠাল গাছগুলো বেঁচে রইল। নাজ পুকুরে পা ডুবিয়ে বসে রইল। চারিদিকে কনকনে শীত, তবুও পুকুরে পা ডুবিয়ে বসে থাকার মাঝে অদ্ভুত এক প্রশান্তি কাজ করে। নাজের মনটা ভার হয়ে আছে। মনে হচ্ছে এখানে না এলেই ভালো হতো। ওই মানুষটা ছাড়া সে কি করে থাকবে এতগুলো দিন। তার মাঝে যে নাজ ভীষণভাবে অভ্যস্ত হয়ে গেছে, সে কি কোনোদিনও বুঝবে না। নাজ যদি তাকে একবার গিয়ে অনুরোধ করে, আজকের রাতটা এখানেই থেকে যান, তবে কি সে ওই অনুরোধ রাখবে? মোটেই না। গম্ভীর গলায় বলবে, ইম্পসিবল। আমি ছুটি নিয়ে আসিনি। এখানে একদিন থেকে গেলে কাজের ক্ষতি হয়ে যাবে। আরও একটা ইচ্ছা তীব্রভাবে উকি দিচ্ছে নাজের মনে। সাইম নিশ্চয়ই একটু পরে ঢাকায় ফিরতি বাসটা ধরবে। তার সঙ্গে যদি নাজও আবার ফিরে যায়, তাতে কি খুব বেশি ক্ষতি হবে? হয়তো তার আত্মীয়দের মাঝে হাসির রোল পড়ে যাবে। পড়ুক। যে মানুষগুলো সারা বছর ফোন করে একটাবার খোঁজ পর্যন্ত নেয় না, তাদের হাসাহাসিতে কি বা আসে যায়? নাজ হঠাৎ লক্ষ্য করল সাইম পুকুরের দিকে এগিয়ে আসছে।
নিজের অজান্তেই তার ঠোঁটের প্রচ্ছন্ন হাসি ফুটে উঠল। সাইম নিঃশব্দে এসে বসল তার পায়ে। কয়েক মুহূর্ত নীরবতার মাঝেই কেটে গেল। তবে এই নীরবতার একেবারেই অসহনীয় নয়। যুগের পর যুগ অনায়াসে পার করে দেওয়া যায় এই রহস্যময় নীরবতার মাঝে। অবশেষে সাইম নীরবতা ভঙ্গ করে বলল, মন খারাপ। নাজ স্বাভাবিক গলায় বলল, না। মন খারাপ হতে যাবে কেন? এখানে একা একা বসে আছো যে। আপনিও তো এখানে এসে বসেছেন। আমার কথা আলাদা। আমি চিরকালই আত্মীয়স্বজনদের সহ্য করতে পারি না। কিন্তু তুমি তো এসব গ্যাদারিং পছন্দ করো। আমি মোটেও গ্যাদারিং পছন্দ করি না। এতগুলো দিনে এই চিনলেন আমাকে। আমার পছন্দের মানুষগুলো আশেপাশে থাকলে তবেই পছন্দ করি। ও। সাইম চারিদিকে ভালো করে চোখ বুলিয়ে বলল, জায়গাটা খুব সুন্দর। সব আমার দাদার কাজ। আগে এখানে পুকুর ছিল না, এত বড় বড় গাছও ছিল। আমার দাদা নিজের হাতে গাছগুলো লাগিয়েছেন, পুকুর কাটিয়েছেন। দাদা চলে যাওয়ার পর যখন বাবা বাড়িটা পেল তখন সে তেমন কিছুই করল না। শুধু পুকুরের ওপরে এই নৌকাটা রেখে দিল। তাতেই নাকি পুকুরের সৌন্দর্য বহুগুণ বেড়েছে। উনি নৌকা বাইতে পারতেন। আমাদের 14 গোষ্ঠীতে কেউ পারে না। বাবা বেঁচে থাকতে মাঝে মাঝে পূর্ণিমার রাতে আমরা নৌকার ভেতরে গিয়ে বসে থাকতাম। চাঁদটার ছায়া যখন জলের ওপর পড়ে কি যে অদ্ভুত লাগে। সাইম সামান্য হেসে বলল, চাঁদের ছায়া না, নাজ প্রতিফলন। নাজ আহত গলায় বলল, আমার ভুল না ধরে থাকতে পারেন না আপনি। অভ্যাস হয়ে গেছে। নাজ অন্যমনস্ক হয়ে বলল, আমারও। কোন অভ্যাস? নাজ সঙ্গে সঙ্গে সংবিত ফিরে পেয়ে বলল, না কিছু না। আমি এখন উঠি, না হলে বাস পাব না। এখনই চলে যাবেন? আরেকটু থাকুন। বেশি মন খারাপ করো না। কদিন পরই এসে নিয়ে যাব। সাইম উঠে দাঁড়ালো, তার দেখাদেখি নাজও উঠে দাঁড়ালো। এই মুহূর্তটার জন্যে বহুকাল অপেক্ষা করেছিল সে। অপেক্ষার অবসান হতে যাচ্ছে ভেবেই প্রবল এক স্রোত তার শিরদাঁড়া প্রকম্পিত করে বয়ে গেল। নাজ তার সোয়েটারের পকেট থেকে সেই ভাঁজ করা নীল কাগজটা বের করে সাইমের দিকে বাড়িয়ে দিল। সাইম কাগজটা হাতে নিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো তার দিকে। নাজ দীর্ঘ এক শ্বাস নিয়ে থেমে থেমে বলল, কাগজটা এখন খুলবেন না। আজ রাত 12টা বাজার সঙ্গে সঙ্গে খুলবেন। কেন? আজ রাত 12টায় কি? কাগজটা খুললেই জানতে পারবেন। বাড়িশুদ্ধ আত্মীয়স্বজনেরা গম্ভীর ভঙ্গিমায় আলোচনায় বসেছে। আলোচনার কেন্দ্রবিন্দু সাইম। ছেলেটা এতগুলো মানুষকে অগ্রাহ্য করে কি করে ঢাকায় ফিরে গেল তাই ভেবে পাচ্ছে না সকলে। এসব আলোচনায় অংশ নেওয়ার কোনো মানে হয় না। তাই নাজ আর কণা এক প্রকার পালিয়েই এসেছে শিউলিদের বাড়িতে। নাজ, কণা, শিউলি আর মালা এই 4টি মেয়ে একত্র হলেই এলাকার মানুষের জন্যে বিভীষিকার সৃষ্টি হয়। একত্রে এরা কত কাণ্ড যে বাঁধিয়েছে তার হিসাব নেই। মানুষের সাইকেলের চাকা পাংচার করে দেওয়া, বাচ্চাদের লবণ মেশানো চকলেট খেতে দেওয়া, কেউ তাদের একজনের সঙ্গে একটু খারাপ আচরণ করলেই তাকে কাদায় ফেলে দেওয়া, সকল প্রকার উদ্ভট কাজের রেকর্ড আছে এই 4 জনের নামে। বর্তমানে তারা পা ভাঁজ করে বসে আছে শিউলির বিছানায়। শিউলির মা রাশেদা খাতুন একগাদা পিঠাপুলি নিয়ে এলেন। নাজ স্বভাবসুলভ হাসি দিয়ে বলল, এসবের কি দরকার ছিল খালা? রাশেদা খাতুন আন্তরিক গলায় বলল, দরকার ছিল না মানে? কতগুলো দিন পরে তোমাকে দেখলাম। আমি তো শিউলিকে প্রায়ই তোমার কথা বলি। তাই নাকি? কি বলেন? বলি, দেখ মেয়েটা বিয়েশাদি করে কত সুখে আছে। বিয়ের ব্যাপার যত তাড়াতাড়ি মিটিয়ে ফেলা যায় ততই মঙ্গল। লেখাপড়া তো বিয়ের পরেও করা যায়, কি বলো মা? নাজ বহুকষ্টে হাসি চেপে রেখে বলল, ঠিক বলেছেন খালা। আমি তো বলি এই শীতেই ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দিন শিউলিকে। এইটাই তো সমস্যা মা। ভালো ছেলে কই পাই? সবার তো আর তোমার মতো রাজপাল নেই। শিউলি এ প্রসঙ্গ থেকে মুক্তি পেতে হুট করে বলে উঠল, মা। নাজকে তোমার সেই বিখ্যাত নাড়ু খাওয়ালে না? রাশেদা খাতুন আঁতকে উঠে বললেন, দেখেছিস?
একদম ভুলে গেছি। নাজমা, তুমি পিঠা খাও, আমি নাড়ু নিয়ে আসছি। তিনি ব্যস্ত পায়ে চলে গেলেন রান্নাঘরের দিকে। নাজ হাসতে হাসতে বলল, আহা, বেচারিকে পাঠিয়ে দিলি কেন? ভালোই তো লাগছিল তোর বিয়ের আলাপ করতে। শিউলি শুকনো মুখে বলল, হয়েছে, তোকে আর ঘটকালি করতে হবে না। শিউলি, হু, তোর কি হয়েছে? মুখটা এমন শুকনো দেখাচ্ছে না। শিউলি ভ্রু কুঁচকে বলল, তুই কি ঢাকায় গিয়ে আমার চেহারাটাও ভুলে গেছিস? আমি এমনই দেখতে। মোটেও ভুলিনি, বললেই হলো আমি এমনই দেখতে। নিশ্চয়ই কিছু না কিছু ঘটেছে। শিউলি কিছু বলতে যাবে তখনই মালা বলে উঠল, কি আবার হবে? যেদিন থেকে প্রেম করতে শুরু করেছে সেদিন থেকেই চেহারার এই দশা। 2 মিনিট পর পর বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া করে আর মুখটা প্যাঁচার মতো করে রাখে। নাজ বলল, ছি ছি শিউলি, আমি তো ভেবেই পাই না তোর প্রেম করার কি দরকার। এটা প্রেম করার বয়স হলো? শিউলি আহত গলায় বলল, নিজে বিবাহিত মহিলা হয়ে আমাকে প্রেম করতে নিষেধ করছিস? আরে বাবা, বিবাহিত হওয়া আর প্রেম করা তো এক জিনিস নয়। বিয়ে হলো সারা জীবনের ব্যাপার, প্রেম প্রেম মানেই টাইম ওয়েস্ট। এই কণা, তোর ভাবিকে জ্ঞান দিতে বারণ করত। কণা কৃত্রিম বিস্ময় নিয়ে বলল, কি যে বলিস শিউলি, ভাবি মানুষ এভাবে অসম্মান করতে পারি? নাজ বাদে সকলে একযোগে খিলখিল করে হেসে উঠল। নাজ সরু গলায় বলল, হয়েছে, এবার কাজের কথায় আসি। এই মালা, শিউলির বয়ফ্রেন্ডটা কেমন রে? বাজে, বিশ্রী, ফালতু, জঘন্য, স্টুপিড একটা ছেলে। এবছর এইচএসসি দেবে। যেমন লেখাপড়ায় বাজে তেমনই চেহারার দশা। দেখে মনে হয় যেন 1 বছর গোসল করেনি। শিউলি ধমকের সুরে বলল, চুপ কর তো মালা। শিহাব অনেক ভালো ছেলে। শিহাব তো নয়, যেন রিহাব। নাজ কৌতূহলী গলায় বলল, তুই দেখছি বেচারাকে দেখতেই পারিস না। কাহিনীটা কি? কণা বলল, কাহিনী হলো শিহাব ভাই একদিন মালাকে মুটি বলেছিল। কি বলেছে? মুটি? শিহাব ভাই একদিন বলেছিল আমাদের সবাইকে ফুচকা খাওয়াবে। মালা তখনও কলেজের ভেতরে, আমরা ক্যাম্পাসে দাঁড়িয়ে ওর জন্যে অপেক্ষা করছি। শিহাব ভাই হঠাৎ করে শিউলিকে বলে উঠল, তোমার মুটি বান্ধবীটা তো এখনো এলো। আর মালা ঠিক তখনই দাঁড়িয়ে ছিল আমাদের পেছনে। কথাটা শোনার পর থেকেই শিহাব ভাই ওর চোখের বিষ। মালা রাগে গজগজ করতে করতে বলল, এত ভাই ভাই করছিস কেন? তোর কোন মায়ের পেটের ভাই ওই রিহাব? শিউলি আহত গলায় বলল, শিহাব কিন্তু ওই ঘটনার পর তোকে বহুবার সরি বলেছে। তবুও তুই বেচারাকে প্রতিনিয়ত অপমান করে যাচ্ছিস। আমার কাছে ওসব সরিটরির কোনো মূল্য নেই। নাজ বলল, তাহলে তোর সঙ্গে ওই রিহাব মানে শিহাব ভাইয়ের ঝগড়া হয়নি? শিউলি বলল, ঝগড়া হতে যাবে কেন? আমরা একসঙ্গে ভালোই আছি। তাহলে মুখটা বাংলার 5-এর মতো করে রেখেছিস কেন? শিউলি ব্যথিত দৃষ্টিতে মালা আর কণার দিকে তাকিয়ে বলল, তোরাই বল, আজ বালা স্যার কি করেছে? বালা স্যার? সেটা আবার কে? মালা আগ্রহ নিয়ে বলল, অক্ষয় কুমারের বালা চরিত্রটার কথা মনে আছে? হ্যাঁ, আমাদের কলেজে নতুন এক স্যার এসেছে। কমবয়সী, কিন্তু মাথার সব চুল পড়ে গেছে। আবার ইয়া বড় এক গোঁফ রাখে। হুবহু অক্ষয় কুমারের বালা চরিত্রের মতো দেখতে। তাই আমরা আড়ালে ডাকি বালা স্যার। নাজ হাসতে হাসতে বলল, তোরা পারিসও? সেই কোন যুগের বালা চরিত্র, সেটাকে এখনো মনে রেখে বসে আছিস? মনে ছিল না তো? স্যারকে দেখে মনে পড়েছে। তা বালা স্যার কি এমন করল যে আমাদের পরীর মতো বান্ধবীটা মুখ ভোতা করে বসে আছে? মালা সতর্ক কণ্ঠে বলল, প্রথম প্রথম বালা স্যার শিউলিকে খুব পছন্দ করত বুঝলি। শিউলির কোনো কিছু বুঝতে অসুবিধা হলে সুন্দর করে বুঝিয়ে দিত, পরীক্ষার হলে হাজারবার দেখাদেখি করলেও কিছু বলতো না। কিন্তু একদিন বালা স্যার রিহাবের সঙ্গে দেখে ফেলে শিউলিকে। সেদিন থেকে বেচারিকে একেবারে সহ্যই করতে পারে না। বলিস কি? হু, আজকাল কথায় কথায় শিউলিকে ধমক দেয়।
কিছু বুঝতে অসুবিধা হলে করা গলায় বলে, লেখাপড়া ছেড়ে মানুষের বাড়ি কাজ নাও। আজ তো সে সব সীমা ছাড়িয়ে গেছে। মানে, আজ অবজেক্টিভ পরীক্ষার সময় শিউলি একটু দেখাদেখি করছিল। এমন দেখাদেখি তো সকলেই করে। স্যাররা ধরে ফেললে প্রথমবারে চোখ রাঙিয়ে তাকায়, দ্বিতীয়বার ধরে ফেললে সতর্ক করে, তার তৃতীয়বারে খাতা তুলে নেয়, তাই না? হ্যাঁ, কণা গম্ভীর গলায় বলে উঠল, কিন্তু বালা স্যার আজ প্রথমবারেই শিউলির খাতা তুলে নিয়ে গেছে। খাতা ফেরত দিয়েছে 20 মিনিট পর। বেচারি তো সবগুলো অবজেক্টিভ দাগাতেই পারল না। নাজ হতভম্ব হয়ে বলল, এত বড় একটা ঘটনা ঘটে গেল আর তোরা হাত গুটিয়ে বসে আছিস। শিউলি হতাশ গলায় বলল, তো কি করব? আজকাল কলেজ নিয়মকানুন নিয়ে বেশ কড়াকড়ি করে। উল্টাপাল্টা কিছু করতে গেলেই সাসপেনশন খাব। তোরা এই কলেজে পড়িস তাই সাসপেনশন খাবি, কিন্তু আমি তো আর এই কলেজের ছাত্রী নই। মানে, বালা স্যারের বাড়ি চিনিস তোরা? চিনি তো, কিন্তু কেন? নাজ বিছানা ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, চল তোদের মজা দেখাই। নাজের কথাটায় সকলে যেন আশার আলো দেখতে পেল। সঙ্গে সঙ্গে তারা উঠে দাঁড়িয়ে নাজের পিছু পিছু বাড়ির বাইরে চলে এল। শিউলিদের বাড়ি থেকে বাজারের দূরত্ব খুব একটা বেশি নয়। পায়ে হেঁটে গেলে কয়েক মিনিট লাগে মাত্র। সকলে আবারও গল্পে মেতে উঠে পৌঁছে গেল বাজারে। নাজ অপরিচিত এক দোকানে গিয়ে 2 ডজন ডিম কিনল। মালা অবাক গলায় বলল, এতগুলো ডিম দিয়ে কি হবে নাজ? বললাম না, মজা হবে। কণা থমথমে গলায় বলল, আমার ভাইয়ার টাকাগুলো এভাবে নষ্ট করছিস? তোর ভাইয়া আমাকে টাকা দেয় নষ্ট করার জন্যে, চল তো এখন বালা স্যারের বাড়িতে। তারা 4 জনে ঝোপের আড়ালে লুকিয়ে আছে। এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে বালা স্যারের বাড়ি। বাড়িটা তেমন আহামরি কিছু নয়। মাথার ওপরে রঙিন টিনের ছাদ আর সামনে প্রশস্ত উঠান। গ্রামের আর 5টা সাধারণ সচ্ছল বাড়ির মতোই। বাড়ির উঠানে 100 পাওয়ারের একটা বাল্ব ঝুলছে। সেই বাল্বটাকে তাক করেই একটা ডিম ছুঁড়ে মারল নাজ। তার নিশানার প্রশংসা করতেই হয়। ডিমটা সোজা গিয়ে পড়ল বাল্বের ওপরে। ঝনঝন শব্দ করে ভেঙে গেল জিনিসটা। নাজ শিউলির দিকে ডিমগুলো বাড়িতে বাড়িয়ে দিয়ে বলল, নে, মনের যত রাগ আছে সব ছুঁড়ে মার। নাজের কথা মতোই শিউলি ওই বাড়ির দিকে একটা একটা করে ডিম ছুঁড়ছে, আর একটু একটু করে মনে জমে থাকা সকল রাগও পানি হয়ে যাচ্ছে। শিউলির দেখাদেখি এবার কণা আর মালাও ডিম ছুঁড়ছে। এতটা আনন্দ যেন তারা জীবনেও পায়নি। নিমিষেই ভেঙে পড়ল বাড়ির জানালার 6টা কাঁচ। পুরো উঠান ডিমে ডিমে ছেয়ে গেল। অবশেষে দেখা গেল বালা স্যারকে। সম্ভবত বেচারা ঘুমিয়ে পড়েছিলেন। চোখ ডলতে ডলতে উঠানে এসে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বললেন, কি হচ্ছে এসব? সঙ্গে সঙ্গে তারা লুকিয়ে পড়ল ঝোপের আড়ালে। নাজ আচমকাই কি যেন মনে করে উঠে দাঁড়াল। বালা স্যারেকে লক্ষ্য করে ছুঁড়ে মারল শেষ ডিমটা। এবারও নিশানায় এতটুকুও ভুল হল না। ডিমটা সোজা গিয়ে পড়ল স্যারের টেকো মাথার ওপরে। এখানে আর 1 সেকেন্ডও থেকে কাজ নেই। তারা 4 জন এক নিঃশ্বাসে ছুটে পালাল। বালা স্যারের বাড়ি থেকে কিছুটা দূরে আসতেই শিউলি হাঁপাতে হাঁপাতে বলল, আমার যে কি আনন্দ হচ্ছে তোকে বলে বোঝাতে পারবো না দোস্ত। তুই এসেই আমার মনটা ভালো করে দিলি। এবার কিন্তু কিছুতেই তোকে ঢাকায় ফিরে যেতে দিচ্ছি না। নাজো হাঁপাতে হাঁপাতে বলল, এরপর কেউ কিছু বললেই আমাকে জানাবি, মুখটা গোমরা করে বসে থাকবি না। গোমরা মুখে তোকে খুবই বিশ্রী দেখায়। মালা বলল, শুধুই শিউলির বেলায় বিশ্রী দেখায় তাই না? আর ওই রিহাব যে আমাকে মুটি বলল, তার বেলায় কিছুই না। কি ভেবেছিস ছেড়ে দেব নাকি রিহাবকে? শিউলি আতকে উঠে বলল, তোর মাথায় আবার কি চলছে নাজ? সেটা কাল সকালেই দেখতে পাবি। এমন শিক্ষা দেব তোর রিহাবকে, জীবনেও কাউকে মুটি বলবে না। দোস্ত প্লিজ, এটা না করলে হয় না। আরে বাবা, শিহাব তো ঠাট্টা করছিল। মালাকে নিয়ে ঠাট্টা করার অধিকার কে দিয়েছে ওকে?
শোন শিউলি, আমার বান্ধবীদের কেউ বিরক্ত করলে আমি কিন্তু তাকে ছেড়ে দেব না, সে যেই হোক। কণা উৎসুক গলায় বলল, ওর বাড়িতেও কি ডিম ছুঁড়ে মারবি নাজ? আরে না, সবার বাড়িতে একই জিনিস ছোড়া বোরিং ব্যাপার। কাল সকাল সকাল তোরা কয়েক বালতি দুর্গন্ধযুক্ত ময়লা জোগাড় করবি, ওই ব্যাটার বাড়ির সামনে ফেলে আসব। আগ্রহ আর উত্তেজনায় মালা আর কণার চোখ দুটো চকচক করে উঠল। শিউলি অনবরত তাদের কাছে কাকুতি মিনতি করে যাচ্ছে, তবে তাতে কোনো লাভ হবে বলে মনে হয় না। অতিথিদের প্রস্থানের পর বাড়িঘর গোছগাছ করতে করতে বেশ অনেক রাত হয়ে গেল। আয়েশা বেগম লক্ষ্য করলেন নাজ চিন্তিত ভঙ্গিতে পায়চারি করছে বসার ঘর জুড়ে। মেয়েটার মধ্যে বিচিত্র এক অস্থিরতা লক্ষ্য করলেন তিনি। আয়েশা বেগমের কাছে আজ মনে হচ্ছে মেয়েটা যেন অনেক বড় হয়ে গেছে। এই তো কয়েকটা দিন আগেও তার চোখে মুখে শিশুসুলভ চঞ্চলতা দেখা যেত, এখন আর দেখা যায় না। বিয়ের পরে কি সব মেয়েই এভাবে বদলে যায়? আয়েশা বেগম স্বাভাবিক গলায় বললেন, কিরে নাজ, ঘুমোবি না? চমকে ওঠার মতো কোনো কথা নয় এটি। তবুও নাজ ভয়ঙ্করভাবে চমকে উঠল, যেন এমন কথা সে জীবনে শোনেনি। নাজ অস্থির গলায় বলল, হ্যাঁ, এখনই ঘুমাবো। আছে। কিরে নাজ, কি হলো? নাজ বহুকষ্টে গলার স্বর স্বাভাবিক রেখে বলল, কিছু না মা, তুমি ঘুমিয়ে পড়ো। তুই ঘুমোবি না? না মা, আমার কাজ আছে। এত রাতে কি এমন কাজ? তুমি বুঝবে না। আমি আরও ভাবলাম আজ বহুদিন পর মামে একসঙ্গে ঘুমোতে যাব, সারা রাত জেগে গল্প করব। নাজ ব্যাকুল কণ্ঠে বলল, এদিকে আমি টেনশনে মরে যাচ্ছি, আর তুমি আছো তোমার গল্প নিয়ে। আয়েশা বেগম চিন্তিত গলায় বললেন, কিসের টেনশন রে মা? নাজ অসহায় গলায় বলল, বললাম তো বুঝবে না। আমাকে বিরক্ত করো না তো মা। ঘড়িতে কাটায় কাটায় রাত 12টা। নাজ একদৃষ্টিতে তাকিয়ে আছে সেই কাটার দিকে। অস্বাভাবিকভাবে কাঁপছে তার সমস্ত অন্তরাত্মা। বুকের ধুকপুক এতটাই বেড়ে গেছে যেন পৃথিবীর সকলের কাছে পৌঁছে যাবে সেই আওয়াজ। মানুষটা কি চিঠিটা পড়ে দেখছে? পড়ার সঙ্গে সঙ্গে কি কুটি কুটি করে ছিঁড়ে ফেলেছে সেই চিঠি, নাকি যত্ন করে তুলে রেখেছে বুক পকেটে? কোনো কিছুই ভালো লাগছে না। নাজের মাথার দুপাশের শিরা দপদপ করে জ্বলে উঠছে। ইচ্ছা করছে জাগতিক সবকিছু ছেড়ে দূরে কোথাও পালিয়ে যেতে। সাইমের বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত 1:30 বেজে গেল। তার সারা দিনটা বলতে গেলে কেটেছে বাসের ভেতরই। ঢাকা শহরের চিরচেনা যানজট হেলে বাসায় যে পৌঁছাতে পেরেছে, এই অনেক। বেচারা এখন ভীষণ ক্লান্ত, কোনোমতে ফ্রেশ হয়ে ঘুমোতে পারলে বাঁচে। হঠাৎ মনে পড়ল নাজের সেই কাগজের কথা। কাগজটার ভাঁজ খুলতেই চোখে পড়ল দীর্ঘ এক চিঠি। সম্বোধনহীন চিঠি, অবশ্য এটাই তো স্বাভাবিক। নাজ তো আর তাকে কিছু ডাকে না, চিঠিতে সম্বোধন করবে কি বলে? এত সব লেখা পড়ার মতো তিল পরিমাণ শক্তি অবশিষ্ট নেই সাইমের মাঝে। ক্লান্তিতে চোখ দুটো সীসার মতো ভারী হয়ে আসছে। তবুও মেয়েটা এত করে বলে দিয়েছে বলেই পড়তে শুরু করল। আর পড়তে পড়তেই তার চোখ মুখ থেকে ক্লান্তি দূর হয়ে ক্রমেই চলে ভিন্ন এক অনুভূতি। চিঠিটা এরকম, আপনার ওপর আমার ভীষণ রাগ হচ্ছে জানেন। রাগে পুরো পৃথিবীটা চুরমার করে ফেলতে ইচ্ছা করছে। এত সহজেই আজকের দিনটা কথা ভুলে গেলেন? দাঁড়ান, মনে করিয়ে দিচ্ছি। 1 বছর আগে ঠিক এই দিনে নাবালিকা একটি মেয়েকে বিয়ে করে সারা জীবনের জন্যে ফাঁসিয়ে দিয়েছিলেন আপনি। এবার মনে পড়েছে। এই 1 বছরে আপনার জীবনে আমার অস্তিত্ব কতটুকু প্রতিষ্ঠা করতে পেরেছি জানি না। আপনার মনে কতটুকু জায়গা করে নিতে পেরেছি, কিংবা আদৌ পেরেছি কিনা তাও জানি না। আপনার মনের খবর আমি জানব কি করে? আমি তো জানব আমার মনের খবর। এতগুলো দিনে কি টের পেয়েছেন কতটা ভীতু মেয়ে আমি? অন্ধকারে ভয় পাই, রক্ত দেখলে প্রায় অজ্ঞান হয়ে যাই। আমাকে আপনি কি করে সহ্য করেন বলুন তো? এতটা ভীতু হওয়া সত্ত্বেও মনে প্রচুর সাহস সঞ্চয় করে লিখতে বসেছি। লেখাটা পছন্দ না হলে কোনোদিনও উত্তর দিতে হবে না।
চাইলে আপনার স্বভাবমতো আমাকে দু-একটা ধমকও দিতে পারেন। তবুও দিনশেষে আমার মনের কথাগুলো তো আর অজানা থাকবে না আপনার। আমি কোনো ছেলের দিকে চোখ তুলে তাকাতে পারি না জানেন। একজনের দিকে তাকিয়েছিলাম 1 বছর আগে। চোখ দুটো এখনো তারই দিকে আটকে আছে। আমি প্রতিনিয়ত চেষ্টা করে নিজেকে সামলে রাখতে, আমাদের মাঝে যে সূক্ষ্ম দেয়াল তৈরি করেছেন আপনি তার অপর প্রান্তে থাকতে। কিন্তু পারি না। কেবলই ইচ্ছে হয় দেয়াল টপকে ওপারে চলে যেতে। সব দোষ আপনার। আমি তো গ্রামের আর 5টা সাধারণ ডানপিটে মেয়ের মতোই ছিলাম। হুট করে আপনি এসেই আপনার চঞ্চল হৃদয়টাকে প্রশান্তিতে ভরিয়ে দিলেন। নিজের উপস্থিতিতে সম্পূর্ণ ভিন্ন এক জগতে নিয়ে গেলেন আমায়। যে জগতে একমাত্র আপনি ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব নেই। আপনি কি জানেন হাসলে আপনাকে কতটা সুন্দর লাগে? যদিও খুব কম হাসতে দেখছি, তবুও যতবারই দেখেছি মোহিত হয়ে রয়েছি। মনে হয়েছে যেন এর থেকে সুন্দর দৃশ্য পৃথিবীতে আর কিছু হতে পারে না। হয়তো কখনো খেয়াল করেননি, আপনার গলার স্বর, আপনার ছায়া, আপনার পায়ের আওয়াজ সবকিছুরই মধ্যেই আমি মিশে আছি। আমার অস্তিত্ব আপনাকে ছাড়া অপূর্ণ। প্রথম দিকে আপনাকে করলার মতো তিতা একটা মানুষ বলে হতো। মনে হতো তিতা এই মানুষটা এসে আমার পুরো জীবনটাকেই ধ্বংস করে দিয়েছে। আসলেই তো ধ্বংস করেছেন। এমন তীব্রভাবে ধ্বংস করেছেন যে আপনি বাদে কোনো কিছু ভাবার সাধ্য অবশিষ্ট নেই আমার মাঝে। আশেপাশে যাই দেখি তাতে আপনাকে খুঁজে বেড়াই। মনে হয় যেন সবকিছুই কোনো না কোনোভাবে গিয়ে আপনাকেই স্পর্শ করবে। যে কথাটা বলার জন্যে বহুকাল ধরে অপেক্ষা করে আছি, যে কথাটা বলার জন্যে দীর্ঘ এই চিঠি, সে কথাটা বলেই ফেলি তাহলে। লিখতে বসে আমার হাত দুটো থরথর করে কাঁপছে। বুক ধুকপুক করছে। আপনি যখন পড়ছেন তখনও নিশ্চয়ই মায়ের বাড়িতে দুশ্চিন্তায় ছটফট করছি আমি। কথাটা হলো, আমি আপনাকে ভালোবাসি সাইম। মনের অজান্তে পাগলের মতো ভালোবেসে ফেলেছি আপনাকে। শুধুমাত্র আপনাকে পেলে জীবনে আর কোনো চাওয়া থাকবে না আমার। একটাবার ভালোবাসবেন আমাকে। ইতি। আপনার FM রেডিও। এসবের মানে কি নাজ? গম্ভীর গলায় বলল সাইম। মোবাইল স্ক্রিনে সাইমের নামটা ভেসে ওঠার সঙ্গে সঙ্গে নাজের হৃদস্পন্দন যেন কয়েকগুণ বেড়ে গেল। মুহূর্তের মাঝে হাজারটা ভাবনা এসে বাসা বাঁধল তার মস্তিষ্কে। সাইম ফোনে কি বলতে পারে ভাবনাগুলো সে সংক্রান্তই। তবে মানুষটা যে এমন কিছু বলতে পারে তা হয়তো ছিল নাজের ভাবনারও বাইরে। তাই ভরকে গিয়ে বলল, জি। সাইম ক্রুদ্ধ কণ্ঠে বলল, কোন সাহসে এসব হাবিজাবি লিখেছ তুমি? নাজ চুপ করে রইল। এসব কি হচ্ছে? সবকিছু এমন এলোমেলো হয়ে যাচ্ছে কেন? নাজ জানত মানুষটা চিঠি পড়েই তাকে ফোন করবে। তাই ফোনে মানুষটা কি বলবে সেই কথাগুলোও মনে মনে সাজিয়ে রেখেছিল নাজ। কিন্তু সে ফোনে যে এতটা রাগ নিয়ে কথা বলবে তা ছিল নাজের কল্পনার অতীত। এবার সে কি করবে? সাইম আবারও বলল, না চুপ করে থাকবে না, উত্তর দাও। এসবের মানে কি? এটাও কি তোমার লাইব্রেরি তেলাপোকা ছেড়ে দেওয়ার মতো কোনো যোগ? নাজ আঁতকে উঠে বলল, না। তাহলে অ্যাকচুয়ালিই লিখেছ? সাইম কিছুক্ষণ চুপ করে থেকে শান্ত গলায় বলল, ভালোবাসা মানে জানো তুমি? বাংলা সিনেমা থেকে দু-একটা লাইন লিখে শেষে জুড়ে দিলে আমি আপনাকে ভালোবাসি। ভালোবাসা এতটাই সোজা? নাজের গলা পর্যন্ত কান্না এসে গেছে। ইচ্ছে করছে ফোনটা কেটে দূরে কোথাও পালিয়ে যেতে, যেখানে কেউ তাকে খুঁজে পাবে না। তবুও বহু কষ্টে নিজেকে সামলে গলার স্বর যথাসম্ভব স্বাভাবিক রেখে বলল, সিনেমার কোনো লাইন তো লিখিনি। যা লিখেছি সবই আমার নিজের কথা। নিজের কথা? হতেই পারে। তোমার বয়সটাই এমন, করো ওপরের ইনফ্যাচুয়েশন জন্মানো বড় কোনো ব্যাপার নয়। তাই বলে তোমার 2 দিনের মোহকে ভালোবাসা বলে চালিয়ে দেবে? 2 দিনের মোহ, কথাটা ঝনঝন করে বেজে উঠল নাজের কর্ণকুহরে। এতটা মানুষের জীবনের সবথেকে মূল্যবান অনুভূতিকে কেউ এতটা তাচ্ছিল্যের সঙ্গে দেখতে পারে? নাজের খুব বলতে ইচ্ছা করছে, আমি না নয় নাই জানলাম ভালোবাসার মানে।
আপনি জানেন, কখনো ভালোবেসে দেখেছেন কাউকে? নাজ বলতে পারল না। নিশ্চুপ হয়ে বসে রইল অপর প্রান্তে থেকে আরও কিছু শোনার আশায়। সাইম পরিষ্কার গলায় বলল, আমার কাছে কখনো মনে হয়নি যে আমাদের সম্পর্কটা ভালোবাসার দিকে এগোতে পারে। তুমি নিতান্তই বাচ্চা একটা মেয়ে, তবুও এতটুকু নিশ্চয়ই বুঝতে পারো যে তোমার আমার সম্পর্ক আর 5টা সাধারণ স্বামী স্ত্রীর মতো নয়। আমাদের বিয়েটাও স্বাভাবিকভাবে হয়নি। নাজ হুট করে অন্যরকম গলায় বলল, আমি রাখি। হ্যাঁ। অনেক রাত হয়ে গেল। অপর প্রান্তে থেকে এবার আর কোনো উত্তরের অপেক্ষায় রইল না নাজ। সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিল। তার হাত পা কেমন যেন অবশ হয়ে আসছে। চিন্তা করার ক্ষমতা ক্রমেই হারিয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন আমচকাই মানুষটা তাকে এক কৃষ্ণগহ্বরে ফেলে দিয়েছে তাকে, সে তলিয়ে যাচ্ছে গভীর থেকে গভীরে। মাথার ভেতরে সূক্ষ্ম এক ধরনের যন্ত্রণা শুরু হয়েছে এবং ক্রমেই বাড়ছে। এই যন্ত্রণা আরও বাড়বে, দীর্ঘদিন ভোগাবে তাকে। বাবা চলে যাওয়ার পর ঠিক এভাবেই মাথায় যন্ত্রণা শুরু হয়েছিল তার। নাজ কখন যে ঘর থেকে বেরিয়ে বাড়ির পেছনের পুকুরঘাটে এসে বসেছে, নিজেই খেয়াল করেনি। সময়টা যেন থেমে গেছে তার জন্যে। প্রবল ঘোরে আচ্ছন্ন হয়ে নাজ তাকিয়ে রইল পুকুরের জলের দিকে। আজ পূর্ণিমার রাত। অনিন্দ সুন্দর চাঁদটা ঠিক মাথার ওপরে। সম্ভবত এই প্রথমবার পুকুরের জলে চাঁদের প্রতিফলন মোহিত করে তুলল না তাকে। একটু আগে যা ঘটে গেল সবই কি তার কল্পনা নাকি বাস্তব? কল্পনায় তো কত কিছুই দেখে নাজ, এটাও যদি সেই কল্পনার কাতারে পড়ে যায় তাহলে কি খুব বেশি ক্ষতি হবে? ভোর 6টা 51। অন্ধকার ঘরে চোখ দুটো বুজে শুয়ে আছে নাজ। সারা রাত এক মুহূর্তের জন্যেও চোখ দুটো বন্ধ হয়নি তার। চোখের ভেতরে কেমন যেন জ্বালাপোড়া হচ্ছে। আশেপাশে কেউ পেঁয়াজ কাটতে বসলে যেমন জ্বালাপোড়া করে, ঠিক সেরকম। নাজ ঘুমোতে চাইছে, কিন্তু পারছে না। হুট করে তার ঘরে এলো কণা। তার মধ্যে ফুর্তি ফুর্তি আমেজ। কণা নাজের বিছানায় বসে উৎফুল্ল গলায় বলে উঠল, দোস্ত উঠে পড়। মিশনে নামতে হবে তো। নাজ যন্ত্রের মতো উঠে বসতে বসতে অন্যমনস্ক গলায় বলল, কি হয়েছে? বহু কষ্টে 5 বালতি আবর্জনা জোগাড় করেছি। ওহ, জোগাড় করেছিস না? হ্যাঁ। জলদি উঠে আয়, 8টার মধ্যে বাড়ি থেকে শিহাব বেরিয়ে যাবে। তার আগেই কাজটা সারতে হবে। নাজ অস্পষ্ট গলায় বলল, আমার যেতে ইচ্ছা করছে না, তোরা যা। আমরা যাব মানে? সব প্ল্যান করলি তুই, আর তোরই কিনা যেতে ইচ্ছা করছে না? না, ওই শরীরটা খারাপ লাগছে। তোরা যা, মজা কর। কিছুই বুঝলাম না। কাল রাত পর্যন্ত তো ভালোই ছিলি, হুট করে কি হলো? কেউ কিছু বলেছে? নাজ আঁতকে উঠে বলল, না। কে কি বলবে? আমার মাথাটা ধরেছে আর কি। একটু ঘুমাই, তাহলে বোধ হয় ভালো লাগবে। কণা গম্ভীর গলায় বলল, সকাল সকাল দিনটাই মাটি করে দিলি। সরি দোস্ত। গেলাম আমি। ভালো কথা, মা তোকে দুপুরে আমাদের সঙ্গে খেতে বলেছে। নাজ ক্লান্ত গলায় বলল, কেন? কেন মানে? ওটা তোর শ্বশুর বাড়ি নাজ। মাথার যে কটা তার অবশিষ্ট ছিল সেগুলোও কি ছিঁড়ে গেছে নাকি? কণা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে গভীর ঘুমে তলিয়ে গেল নাজ। পৃথিবী ছেড়ে দূরে কোথাও পালিয়ে যেতে ইচ্ছা করছে তার। একমাত্র ঘুমই বোধহয় জাগতিক সকল যন্ত্রণা থেকে মুক্ত করতে পারে মানুষকে। নাজের ঘুম ভাঙল বেলা 11টায় মায়ের ডাকে। আয়েশা বেগম উদ্বিগ্ন গলায় ডাকলেন, কিরে নাজ? আর কত ঘুমাবি? বেলা হয়ে গেছে, এবার ওঠ। একরাশ বিরক্তি নিয়ে উঠে বসল নাজ। এতটা সময় সে ভালোই ছিল। সত্যটা আর আশেপাশের মানুষগুলোর মুখোমুখি হতে একেবারেই ইচ্ছে করছে না তার। আজীবনের জন্যে ঘুমিয়ে থাকার ব্যবস্থা থাকলে ভালোই হতো। নাস্তার টেবিলে আয়েশা বেগম কোমল স্বরে বললেন, এত বেলা করে ঘুমোলি কেন মা? নাজ বিরস গলায় বলল, রাতে ভালো ঘুম হয়নি। রাত জেগে পায়চারি করলে তো এমনই হবে। রাতে কি এমন কাজ ছিল তোর? এত প্রশ্ন করো না তো মা। ভালো লাগছে না। আচ্ছা, করব না।
এটা খেয়ে দেখ। আয়েশা বেগম নাজের দিকে একটা আচার ভর্তি প্লেট এগিয়ে দিলেন। নাজ কোনো প্রশ্ন না করে বাধ্য মেয়ের মতো আচার মুখে দিল। ভালো হয়েছে না? থু, আমাদের এলাকার দুস্থ আর বিধবা মেয়েরা বানিয়েছে। নতুন আচারের ব্যবসা শুরু করেছে বুঝলি। মেয়েগুলো আচার ভালোই বানায়, তবে ব্যবসা জানে না বলে কিছু করতে পারছে না। আমার তো ওদের উদ্যোগ খুবই ভালো লেগেছে, মাঝে মধ্যেই ওদের কাছ থেকে আচার কিনে আনি। অসহায় মেয়েগুলো নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, এমন সাহস কটা মেয়ের থাকে বল? নাজ চুপ করে রইল। কিরে, শুনছিস আমার কথা? শুনছি। তোর শাশুড়ি ফোন করেছিল। বারবার বলে দিয়েছে যেন দুপুরের আগেই তোকে পাঠিয়ে দিই। গোসল করে আয়, তোকে আজ নিজের হাতে সাজিয়ে দেব। সাজিয়ে দিতে হবে কেন? শোনো মেয়ের কথা। বিয়ের পর প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছিস, একটু সাজগোজ করবি না? আমি তো আর বিশ্বসুন্দরী নই যে সকলে আমার দিকে তাকিয়ে থাকবে। তোর কি হয়েছে নাজ? এমনভাবে কথা বলছিস কেন? আমি এমনই। নাজ আশা করেছিল শ্বশুর বাড়িতে এসে দেখবে একরাশ আত্মীয়স্বজনের ভিড় জমেছে। তার ধারণা সঠিক হল না। বাড়ির মানুষগুলো বাদে বাড়িতে কেবল রয়েছে পাশের বাড়ির বাচ্চা একটি মেয়ে। বাচ্চা মেয়েটির সঙ্গে কণা ঘর সাজাচ্ছে। রান্নাঘরে হাসনা বেগম রান্না করছেন নাজের পছন্দের সব খাবার। হাসনা বেগমকে আপাতদৃষ্টিতে দেখে মনে করা একজন শাশুড়ি, যার জীবনের মূল লক্ষ্যই হল পুত্রবধূর ভুল ধরা। তবে প্রকৃতপক্ষে তিনি তার ঠিক উল্টো। নাজকে মনে মনে প্রচণ্ড স্নেহ করেন। কিছু কিছু মানুষ আছে যারা স্নেহ ভালোবাসা প্রকাশ করতে সংকোচ বোধ করেন। হাসনা বেগম সেই দলেরই এক বিশিষ্ট সদস্য। নাজ নিশ্চুপ ভঙ্গিতে রান্নাঘরে গিয়ে বসল তার পাশে। হাসনা বেগম হাঁড়িতে খুন্তি নাড়তে নাড়তে বললেন, বৌমা, তোমাকে যে মোটা একটা ডায়েরি আনতে বলেছিলাম, এনেছ? নাজ অন্যমনস্ক ভঙ্গিতে বলল, হু, আমি প্রতিদিন যা যা রাঁধব সেগুলোর রেসিপি সুন্দর করে ডায়েরিতে লিখে রাখবে। তোমরা আজকালকার ছেলেমেয়েরা তো আবার কারো ভরসায় বসে থাকো না, নিজেরাই ইন্টারনেট থেকে রান্না শিখে ফেল। আরে বাবা, মাখালাদের রেসিপির ওপরে কিছু আছে নাকি? হাসনা বেগমের কোনো কথাই সম্ভবত পৌঁছাল না নাজের কর্ণকুহরে। মাথাটা ভন ভন করছে। হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মনে, যে প্রশ্নগুলোর উত্তর তাকে পেতেই হবে। নাজ হঠাৎ কি যেন মনে করে বলল, মা, আমার একটা উপকার করতে পারবেন? কি উপকার বৌমা? আপনার ছেলেকে ফোন করে বলবেন যেন এই শুক্রবার এসে আমাকে নিয়ে যায়। হাসনা বেগম বিস্মিত গলায় বললেন, সে কি বৌমা? সবে গতকাল এলে, শুক্রবারেই চলে যাবে? নাজ ইতস্তত করে বলল, আসলে মা, কলেজে একটা জরুরি কাজ পড়ে গেছে। কি এমন কাজ? প্র্যাকটিক্যাল পরীক্ষা। পরীক্ষাটার কথা আমি একেবারে ভুলেই গিয়েছিলাম। আজ সকালে আমার বান্ধবী ফোন করে মনে করিয়ে দিল। কথাটা যদি আপনার ছেলেকে বলি তাহলে উনি আবার রাগ করে বসবেন। আপনি বললে তো আর রাগ করতে পারবে না। বলবেন মা, প্লিজ। হাসনা বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, বলতে তো হবেই। পরীক্ষা বলে কথা। পুরো মাসটা থাকার কথা ছিল, আমি তো কত কিছু ভেবে রেখেছিলাম। দীর্ঘ একটা সপ্তাহ কেটে গেল। সময়টা এক সপ্তাহ হলেও নাজের কাছে যেন অনন্তকাল। এই সময়ের ওপরে ভীষণ রাগ হচ্ছে তার। কেন যে মানুষ চাইলেই অতীতে ফিরে যেতে পারে না? অতীতে ফিরে কুটি কুটি করে ছিঁড়ে ফেলতে সেই চিঠি, কিংবা তারও আগে ফিরে যেতে ইচ্ছা করছে, যখন ওই মানুষটা তার জীবনে আসেনি। কেন আসতে গেল সাইম তার জীবনে? নাজ তো ভালোই ছিল নিজের সাজানো গোছানো জীবনটা নিয়ে। কেন এসে তার সব এলোমেলো করে দিল সে? আজ শুক্রবার। এই কয়েকটা দিন নাজ শ্বশুরবাড়িতেই ছিল। এই মুহূর্তে নাজ তার ঘরে বসে ব্যাগ গোছাচ্ছে। সাইম সকাল সকাল এসেই রাগারাগি করছে মায়ের সঙ্গে। মা, এতগুলো ব্যাগ কিসের? হাসনা বেগম বললেন, ব্যাগ ভর্তি আমাদের ক্ষেতের তরিতরকারি, গাছের নারকেলও রয়েছে।
আমি বিরক্ত গলায় বলল, তরকারি টরকারি কি ঢাকায় পাওয়া যায় না? এত দূর থেকে টেনে নিয়ে যেতে হবে কেন? নিজেদের ক্ষেতের তরকারির মর্ম তুই কি বুঝবি? বৌমা বুঝবে। এগুলোর কিছুই তোর জন্যে দিইনি বুঝলি, দিয়েছি বৌমাকে। প্রতিবারের মতো এবারও সাইমের উপস্থিতি আন্দোলিত করে তুলল নাজের সমস্ত হৃদয়টাকে। একবার মনে হচ্ছে তার সামনে গিয়ে দাঁড়ানোর মতো সাহস বা ইচ্ছে কোনোটাই তার মধ্যে অবশিষ্ট নেই। আবার পরমুহূর্তেই মনে হচ্ছে তার সামনে গিয়ে মনে জমে থাকা সকল প্রশ্নগুলো ছুড়ে দিতে। জিজ্ঞেস করতে ইচ্ছা করছে, আমার জীবনটাকে শেষ করে দিয়ে আপনি তরকারি নিয়ে ঝগড়া করছেন। পুরোটা যাত্রায় একটা টু শব্দ পর্যন্ত করল না নাজ। প্রাণবন্ত চঞ্চল এই মেয়েটার নিশ্চুপ ভঙ্গিমার সঙ্গে একেবারেই পরিচিত নয় সাইম। একবার মনে হল নীরবতার কারণ জিজ্ঞেস করবে, কিন্তু করল না। মুখে কথা না থাকলে মনে হাজারটা প্রশ্ন এসে জমেছে নাজের। মনে হচ্ছে যেন ঠিক এই মুহূর্তে সাইমের কাছ থেকে প্রশ্নগুলোর উত্তর না পেলে মরেই যাবে। প্রশ্নগুলো করতে চাইছে, পারছে না। প্রকৃতি এতটা নিষ্ঠুর কেন? এই পরিস্থিতিতে কেন এনে ফেলল তাকে? সাইম ব্যাগগুলো নিয়ে লিফটে উঠেছে। নাজ উঠল না, সিঁড়ির দিকে পা বাড়াল। প্রশ্নগুলো জিজ্ঞেস করার সময় এসে গেছে। নাজ বারবার মনে মনে কথা গোছাচ্ছে, কিন্তু প্রতিবারই গুছিয়ে রাখা সেই কথাগুলো যাচ্ছে এলোমেলো হয়ে। বাসায় পৌঁছে নাজ দেখল দরজাটা হাট করে খোলা। সাইম ডাইনিং টেবিলের কাছে দাঁড়িয়ে কি যেন করছে। নাজ ঘরে ঢুকে দরজাটা বন্ধ করতে করতে বলল, একটা প্রশ্ন করব। থু, আপনার জীবনে আমার ভূমিকাটা কি বলুন তো? মানে, সিনেমায় এক এক অভিনেতা এক এক চরিত্রে অভিনয় করে না? আপনার জীবন যদি একটা সিনেমা হয় তাহলে সেখানে আমার চরিত্রটা কি? হঠাৎ এই প্রশ্ন অনেক আগেই জিজ্ঞেস করা উচিত ছিল। করিনি। আপনি তো জানেন কতটা বোকা আমি। এখন করছি, বলুন না। সাইম ধীর গতিতে বসেল ডাইনিং রুমের চেয়ারের ওপরের। তার চোখে মুখে বিভ্রান্তির ছড়াছড়ি। বোঝাই যাচ্ছে প্রশ্নটার উত্তর তার কাছে নেই। কিংবা হয়তো কোনোদিন ভেবেই দেখেনি তার জীবনে নাজের ভূমিকা সম্বন্ধে। অবশেষে অনেক ভেবে সাইম শুকনো গলায় বলল, আমি জানি না। শুধু জানি যে আমার ভবিষ্যতে আমি তোমাকে দেখি না। নাজের চেহারা সঙ্গে সঙ্গে রক্তশূন্য হয়ে পড়ল। আর যাই হোক, এমন একটা উত্তর সে আশা করেনি। ইচ্ছা করছে চিৎকার করে কাঁদতে, ছুটে পালিয়ে যেতে দূরে কোথাও। নাজ সেসবের কিছুই করল না। সাহসী মেয়ের মতো নিজেকে সামলে দাঁড়িয়ে রইল ওই মানুষটার মুখোমুখি। ধরা গলায় বলল, তাহলে এতদিন ধরে আমার ছোট ছোট প্রয়োজনগুলোর খেয়াল রাখা, আমার যাতে কষ্ট না সেজন্যে কলেজের ব্যাগটা কাঁধ থেকে নিয়ে নেওয়া, মাথাটা একটু ঝিমঝিম করলেই ব্যস্ত হয়ে ওষুধ খাওয়ানো, এসবের মানে কি? তো কি করব? তুচ্ছতাচ্ছিল্য করব তোমাকে? তোমার প্রতি তো আমার কোনো ঘৃণা নেই নাজ। নাজ একদৃষ্টিতে তাকিয়ে রইল সাইমের দিকে। তার চোখে মুখে প্রবল জিজ্ঞাসা। কথাটা বাংলাতেই তো বলল সে। তবুও কিছুই বুঝতে পারছে না কেন নাজ। সাইম দীর্ঘ এক শ্বাস নিয়ে থেমে থেমে বলল, তুমি নিজেই একবার ভেবে দেখ, আমার সঙ্গে কি তোমার বিয়ে হওয়ার কথা ছিল? নাজ অস্পষ্ট গলায় বলল, না। তুমি তো এসেছিলি আমার বিয়েতে গেস্ট হয়ে। পরিস্থিতির চাপে পড়ে বিয়েটা করতে বাধ্য হয়েছ, আমিও তাই। বিয়েটা হওয়ার আগে যদি জানতে পারতাম যে নিজেদের প্রেস্টিজ বাঁচানোর জন্যে আমার মা তোমাকে বাধ্য করেছে, তাহলে আমি কখনো রাজি হতাম না। নাজ কি যেন ভেবে অন্যরকম গলায় বলল, ওহ, তার মানে যে মেয়েটা পালিয়ে গিয়েছিল, যদি তার সঙ্গেই আপনার বিয়ে হতো তাহলে দেখতেন তাকে নিজের ভবিষ্যতে। সাইম সরু গলায় বলল, তুমি ব্যাপারটাকে একেবারে অন্যদিকে নিয়ে যাচ্ছ নাজ। বাবা মায়ের পছন্দে অ্যারেঞ্জড ম্যারেজে রাজি হয়েছিলাম ঠিকই, কিন্তু শেষমেশ তো ব্যাপারটা অ্যারেঞ্জড ম্যারেজ থাকেনি, ফোর্সড ম্যারেজ হয়ে দাঁড়িয়েছে। যে সম্পর্কের শুরুটাই ভুল দিয়ে, যে সম্পর্কের কোনো ভিত্তি আমার কাছে নেই। এই মুহূর্তটাকে একেবারেই বাস্তব বলে মনে হচ্ছে না নাজের কাছে। মনে হচ্ছে কোনো এক স্বপ্নদৃশ্য।
বাজে স্বপ্ন তো মানুষ দেখতেই পারে, এটিও তেমন এক স্বপ্ন। অবিশ্বাসে খাবি খেয়ে নাজ নিচু গলায় বলল, এই কথাগুলো এতদিন বললেনি কেন? এটাও তো বলিনি যে তোমার জন্যে পাগল হয়ে যাচ্ছি। এ ঘরের পূর্বদিকে বিশাল এক জানালা আছে। নাজ ডাইনিং টেবিলের সামনে থেকে সরে এসে দাঁড়ালো সেই জানালার সামনে। তার ভয়, যে কোনো মুহূর্তে চোখ দুটো বেয়ে অশ্রুধারা গড়িয়ে পড়বে। যার কাছে তার কোনোই নেই, তাকে চোখের জল দেখানো অর্থহীন। ওপাশ থেকে আবারও শোনা গেল সাইমের কণ্ঠস্বর, দেখো নাজ, আমাদের দুজনের সামনেই একটা ভবিষ্যৎ পড়ে আছে। ফ্যামিলির একটা ভুল ডিসিশনের জন্যে সেই ভবিষ্যৎকে ধ্বংস করার কোনো মানে হয় না। নাজ জানালা থেকে দৃষ্টি না সরিয়েই বলল, বুঝলাম না। তোমাকে শুধু শুধু বারবার মন দিয়ে লেখাপড়া করতে বলি না। আমার সঙ্গে থেকে ভবিষ্যৎটাকে সুন্দর করার সুযোগ পাচ্ছে, সুযোগটা কাজে লাগাও। আমিও এদিকে ভবিষ্যতের জন্যে সেভিংস করছি। তোমার এইচএসসি পরীক্ষাটা হয়ে যাক, আমার ব্যাংক ব্যালেন্সও ততদিনে একটা স্টেবল পর্যায়ে পৌঁছাবে। তারপর তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। বেশ অনেকটা সময় চুপ করে থেকে নাজ বিরস কণ্ঠে বলল, তার মানে আপনি আমাকে ডিভোর্স দিয়ে দেবেন? সাইম দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ। তাহলে এখনই দিয়ে দিন। শুধু শুধু অপেক্ষা করে থাকবেন কিসের জন্যে? ডিভোর্সের পর আমার বাবা মাকে সামলানোর মতো ধৈর্য আর শক্তি কোনোটাই এই মুহূর্তে আমার নেই। এখন ডিভোর্স নিলে বিষয়টা সহজভাবে মেনে নেওয়াও তাদের জন্যে কঠিন হয়ে পড়বে। আফটার অল তাদের সামনে আমরা সুখী একটা কাপল। তাদের হাজারটা প্রশ্নের। সাইমকে থামিয়ে দিয়ে নাজ ক্লান্ত গলায় বলল, আরেকটা প্রশ্ন করি। আর বিরক্ত করব না, প্রমিজ? করো। নাজ এবার গিয়ে সাইমের মুখোমুখি থাকা চেয়ারটায় বসতে বসতে বলল, আপনার জীবনে কি অন্য কেউ আছে? সাইম ছোট্ট এক দীর্ঘশ্বাস গোপন করে বলল, দ্যাট নন অফ ইয়োর বিজনেস। সঙ্গে সঙ্গে নাজ তীক্ষ্ণ গলায় বলে উঠল, দ্যাট ইজ মাই বিজনেস। কাগজে কলমে এখনো আমি আপনার স্ত্রী, ভুলে যাবেন না। সাইম কয়েক মুহূর্ত হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে রইল নাজের দিকে। বাচ্চা এই মেয়েটা যে কোনোদিন এভাবে তার সঙ্গে কথা বলতে পারে, সে ভাবতেই পারেনি। ঘর অন্ধকার করে শুয়ে আছে নাজ। বারবার একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তার মাথায়, আমি এত বোকা কেন? বোকা বলেই হয়তো লক্ষ্য করেনি সাইম নামের মানুষটা তাকে কখনো নিজের স্ত্রী বলে মনে করেনি। বোকা বলেই হয়তো আশা করেছিল মানুষটা তাকে তার মতো করেই ভালোবাসবে। তার কোনো দোষ নেই। পৃথিবীতে যারা ভালোবাসে তারা সকলেই কোনো না কোনোভাবে বোকামির সকল সীমা অতিক্রম করে যায়। নাজের কাছে একবার মনে হচ্ছে সেই চিঠিটা না লিখতেই বোধ হয় ভালো হতো। ভয়ঙ্কর এই সত্যের মুখোমুখি হতে হতো না তাকে। আবার তার ঠিক পরমুহূর্তেই মনে হচ্ছে অনিন্দ সুন্দর মিথ্যার চাইতে নিষ্ঠুর সত্য ঢের ভালো। ভ্রমর মধ্যে বেঁচে থাকার কোনো অর্থ হয় না। প্রচুর সাহস সঞ্চয় করে লিখেছিল সেই চিঠি। আজ যেন সেই সাহসটাই যেন একটু একটু করে ভেঙে ফেলছে তাকে। নাজ ভেবে পায় না কি করে তার মনে হলো সাইম তাকে ভালোবাসবে। এ জীবনে কেউ কি কোনোদিন ভালোবেসেছে তাকে? জন্ম মুহূর্ত থেকেই শুরু হয়ে যায় আশেপাশের মানুষগুলোর তাকে নিয়ে কটূক্তি। এক নিঃসন্তান দম্পতির বহু বছরের প্রতীক্ষার ফসল নাজ। আয়েশা বেগম দীর্ঘ 11 বছরের প্রতীক্ষার পর গর্ভে ধারণ করেছিলেন তাকে। যে মানুষটা 11 বছর মা হতে পারেনি তার নিশ্চয়ই দ্বিতীয়বার মা হবার আশঙ্কা নেই। আয়েশা বেগমের একমাত্র সন্তান হিসেবে সকলের ছেলের আশাই করেছিল, হলো মেয়ে। মেয়ে হয়ে জন্মগ্রহণ করেই নাজ নিরাশ করেছিল পুরো পরিবারটাকে। সেই থেকে তাকে ঘিরে কেবল নিরাশাই কাজ করে সকলের। মেয়েটা অসাধারণ ছবি আঁকতে পারে, দুর্দান্ত গান গাইতে পারে। তবে সে সকল গুণ সকলের চোখ এড়িয়ে গেল। চোখে পড়ল শুধু দোষগুলো। মেয়েটা পড়াশোনায় ভালো না, আদবকায়দা জানে না, সারাদিন কেবল বান্ধবীদের সঙ্গে ঘুরে বেড়ায় না জানি কত কি। যে মানুষটা কোনোদিন আশেপাশের মানুষগুলোকে মুগ্ধ করতে পারেনি সে কি করে আশা করে সাইম তাকে ভালোবাসবে? পিচ্ছিল ছাদটার রেলিং ঘেঁষে বসে আছে নাজ।
জীবনে এই প্রথমবার শীতকালের বৃষ্টি দেখল সে। কি অদ্ভুত ব্যাপার! তার জীবনের ১৯টি শীতকালে কখনোই কি বৃষ্টি পড়েনি, নাকি সে খেয়াল করেনি। আজকাল মস্তিষ্কের ভেতর তুচ্ছ সব বিষয় নিয়ে গবেষণা করে ভালো লাগে। এই যেমন গতকাল নাজ দীর্ঘ সময় চিন্তাভাবনা করল, বাঙালি রান্নায় পেঁয়াজের ব্যবহার এত বেশি কেন? আধুনিকায়নের যুগে আমরা যেখানে জীবনটাকে আরামদায়ক করে তুলতে ব্যস্ত, সেখানে আমাদের মাখালারা কেন পেঁয়াজ কাটতে গিয়ে তাদের মূল্যবান সময়গুলো নষ্ট করবে? এই পেঁয়াজ জিনিসটা রান্নায় না দিলে কি স্বাদের খুব বেশি পরিবর্তন হবে? বেশিরভাগ সময়ই নাজের এসব অর্থহীন গবেষণার কোনো ফলাফল পাওয়া যায় না। সে যে ফলাফল পেতে চায় এমনটাও নয়। কোনো এক উপায়ে মনটাকে ব্যস্ত রাখা আর কি। মনকে যতটা ব্যস্ত রাখতে পারে ততই ভালো থাকে নাজ। তবে সমস্যা একটাই, দীর্ঘ সময় জুড়ে মনটাকে ব্যস্ত রাখা সম্ভব নয়। একটা নির্দিষ্ট পর তার সকল চিন্তাভাবনা ওই মানুষটার কাছে গিয়েই ঠেকবে। সাইম আজকাল দিনের অনেকটা সময় বাড়ির বাইরে কাটায়। অফিস থেকে দেরি করে ফিরেই ফ্রেশ হয়ে আবার বেরিয়ে যায়। অফিসের পর এক বন্ধুর কাছ থেকে ড্রাইভিং শেখে। সম্ভবত যতটা সম্ভব নাজকে এড়িয়ে চলতে চাইছে সে। নাজের প্রবল ইচ্ছে হয় তাকে এড়িয়ে চলতে, তার কথা না ভাবতে। কিন্তু পারে না, বারবার ব্যর্থ হয়। নিজের ওপর প্রচণ্ড রাগ হয় তার। যে মানুষটা চিরকাল তাকে তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে এসেছে, তাকে নিয়ে কেন এত ভাবতে হবে তাকে? রেলিংয়ের ফাঁক দিয়ে শূন্য দৃষ্টিতে নিচের দিকে তাকালো নাজ। কিছু কিছু মানুষ খুবই কম সহ্যক্ষমতা নিয়ে পৃথিবীতে আসে। তাদের সহ্যক্ষমতা এতটাই কম থাকে যে কষ্ট আর যন্ত্রণা সহ্য করতে না পেরে ঠিক এভাবেই ছাদে উঠে রেলিং বেয়ে ঝাঁপিয়ে পড়ে। নাজের সহ্যক্ষমতাও তো মোটামুটি পর্যায়ের। তারও কি উচিত চোখ দুটো বুজে ঝাঁপিয়ে পড়া? তাতে কি মুক্তি মিলবে এই অসহ্য যন্ত্রণা থেকে? নাজ ঘরে ফিরে এল। আর যাই হোক, রেলিং বেয়ে ঝাঁপিয়ে পড়ার মতো মেয়ে সে নয়। ঘরে আসতেই তার চোখ দুটো আটকে গেল আয়নার দিকে। আজকাল সবকিছু অসহ্য লাগে তার। সবথেকে বেশি অসহ্য লাগে নিজেকে। নিজের অস্তিত্ব যে কারো কাছে এতটা অসহনীয় পর্যায়ে চলে যেতে পারে, তা ছিল নাজের ধারণারও বাইরে। চিরকাল নিজেকে লক্ষ্মী একটা মেয়ে হিসেবেই উপস্থাপন করে এসেছে নাজ। কোমর ছাড়িয়ে যাওয়া লম্বা চুল, কানে ঝুলন্ত রিংয়ের মতো কানের দুল, ঢিলেঢালা সালোয়ার কামিজ, নিজের এই রূপটাকে একেবারেই সহ্য করতে পারছে না নাজ। যতটাই লক্ষ্মী হয়ে থাকুক না কেন, দিনশেষে তো সকলে তাকে অবজ্ঞার চোখেই দেখবে। সাইমের ওপরে বিন্দুমাত্র রাগ নেই তার, সকল রাগ নিজের ওপরে। মানুষটা তাকে এক মুহূর্তের জন্যেও ভালোবাসেনি, অথচ সে বুঝতেই পারল না। বরং প্রতীক্ষা করল সেও তাকে ভালোবাসবে। এতটা বোকা কি করে হতে পারল না? বহুভাবে নিজের প্রতি এই রাগটা প্রকাশ করার চেষ্টা করছে নাজ, পারছে না। তবে আজ আর রাগটা চেপে রাখবে না। নিজেকে একটা শাস্তি দিতেই হবে। নাজ বাড়ি থেকে বেরিয়ে গেল। বাড়ি থেকে কিছুটা দূরেই বর্ষর এক পার্লার আছে। এর আগেও অনেকবার তুষির সঙ্গে এসেছিল এখানে। নিজের কাছে থাকা নাজের সবথেকে প্রিয় বস্তু হল তার লম্বা চুল। ক্লাস 8-এ ওঠার পর থেকে একবারও চুল কাটেনি। নিজের যত্ন আর পরিচর্যায় বেড়ে ওঠা চুলগুলোকে আজ নিজেই কেটে ফেলতে নিয়ে এসেছে। পার্লারের মেয়েটা আঁতকে উঠে বলল, এত সুন্দর চুল কেটে ফেলবেন আপু? নাজ নির্বিকার ভঙ্গিতে বলল, হ্যাঁ। আর সহ্য হচ্ছে না। আরেকবার ভেবে দেখুন, এমন সুন্দর চুল সবার থাকে না। নাজ বিড়বিড় করে অন্যমনস্ক ভঙ্গিতে বলল, আমার থেকেই বা লাভ কি হলো? কিছু বললেন আপু? নাজ সংবিত ফিরে পেয়ে বলল, না। আপনি কাটুন তো। যে চুল আগে কোমর ছাড়িয়ে যেত, তা বহু কষ্টে কাঁধ স্পর্শ করছে নাজের। পার্লার থেকে সোজা চলে গেল শপিং মলে। একগাদা টি শার্ট, টপস আর জিন্স কিনে ফিরল। তুষি প্রায়ই বলতো সালোয়ার কামিজের পাশাপাশি এসব আধুনিক পোশাক পরতে, নাজ চাইত না। তার ইচ্ছা ছিল সকলের চাইতে ভিন্ন হবার। ইচ্ছাটা আজ মরে গেছে।
ছোট ছোট চুল আর জিন্স টপসে আজ তাকে আর 5টা শহুরে মেয়ের মতোই লাগছে। চোখমুখ থেকে সেই কোমলতা, সেই চঞ্চলতা কোথায় যেন হারিয়ে গেছে। নাজ অবশ্য তাই চায়। অতীতের সকল আবেগ হারিয়ে এক যন্ত্রমানবী হতে চায় সে। সম্পূর্ণ নতুন একটা মানুষ হয়ে চায় সে। যে মানুষটার মনে আবেগ বলতে কিছু নেই, যে মানুষটা ভালোবাসতে জানে না। চুল কেটে, পোশাক আশাকের ধরন পাল্টে বাহ্যিক রূপটা তো যে কেউ পরিবর্তন করতে পারে, তবে ভেতরকার অন্তরাত্মাকে বদলে ফেলা কি এতটাই সহজ? দীর্ঘ ছুটি শেষে আজ নাজের সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু হয়েছে। ক্লাসে এসেই দীর্ঘ এক বক্তৃতা দিলেন ম্যাম, যার সারমর্ম, এতদিন যা ভুল করেছ, ভুলগুলো শুধরে নেওয়ার এখনই সময়। আগামী বছরেই এইচএসসি, তাই গায়ে যতটা সম্ভব গায়ে হওয়া লাগিয়ে ঘুরে বেড়ানো বন্ধ করতে হবে। সাধারণত শিক্ষকের এসব বক্তৃতাগুলোকে খুব এটা আমলে নেয় না শিক্ষার্থীরা। বক্তৃতা শুরু হওয়া মাত্রই কেউ কেউ নিচু স্বরে গালগল্প করে, আবার কেউ শিক্ষকের অগোচরে খাতার পেছনের পাতায় কাটাকুটি খেলতে ব্যস্ত হয়ে পড়ে। এতদিন নাজ ছিল সে দলেরই সদস্য, তবে আজ সেসব কিছুই করল না। নির্বিকার ভঙ্গিতে বসে রইল পুরোটা সময়। ক্লাসের সকলের চাইতে একটু বেশিই উচ্ছ্বসিত তুষি। দীর্ঘ 2 বছরের প্রচেষ্টার পর অবশেষে সেকেন্ড ইয়ারে উঠেছে। সে ঘোষণা করেছে এই উপলক্ষে সকল কাছের বান্ধবীদের চটপটি খাওয়াবে। তুষির কাছের বান্ধবীদের তালিকায় সবথেকে ওপরে নাজের নাম। তুষি উৎফুল্ল গলায় বলল, সকলে চটপটি খাওয়া শুরুও করে দিয়েছে আর তুই এখনো বসে আছিস? জলদি উঠে আয়। কোথায় যাব? ক্যান্টিনে। তোকে বললাম না আজ সকলকে আমি চটপটি খাওয়াবো? অন্য সবার জন্যে নরমাল চটপটি, কিন্তু তোর জন্যে বেশি করে ঝাল দেওয়া মামার স্পেশাল চটপটি। আয় তাড়াতাড়ি। নাজ মলিন কণ্ঠে বলল, আজ চটপটি খেতে ইচ্ছা করছে না। আরেক দিন খাওয়াস। খেতে ইচ্ছা করছে না মানে? তুই বললেই হলো। তোর কি হয়েছে বল তো নাজ? সেই সকাল থেকে লক্ষ্য করছি কেমন গোমরা মুখে বসে আছিস। নাজ ফিকে হাসি হেসে বলল, কিছু হয়নি। কি আবার হবে? সত্যিই আজ চটপটি খেতে ইচ্ছা করছে না। তাহলে অন্য কিছু খা। অন্য আরেক দিন চটপটিই খাব। তুই গিয়ে সকলের সঙ্গে আনন্দ কর। আমি যাই, আমাকে আবার নিতে আসবে। বিরক্ত মুখে ক্যাম্পাসে দাঁড়িয়ে অপেক্ষা করছে নাজ, অপেক্ষাটা সাইমের জন্যে। তাদের বাড়ি থেকে কলেজের দূরত্ব খুব একটা বেশি নয়, পায়ে হেঁটে নাজ নিজেই চলে যেতে পারে। তবুও প্রতিদিন ক্লাস শেষে ওই মানুষটাকে নিতে আসতে হবে। কিছুক্ষণ বাদেই সাইমের মুখোমুখি হতে হবে ভেবেই তার গা বেয়ে প্রবল স্রোত বয়ে গেল। সে চায় না মানুষটার মুখোমুখি হতে। সারা জীবনের জন্যে নিজেকে আড়াল করে রাখার কোনো ব্যবস্থা থাকলে ভালোই হলো। নাজ বারবার হাতঘড়িটার দিকে তাকাচ্ছে বলে কখন যে ভূতের মতো তার পাশে একটা ছেলে এসে দাঁড়িয়েছে খেয়ালই করেনি। ছেলেটা সেই বিখ্যাত রোমিও রিজু। রিজু হাস্যোজ্জ্বল গলায় বলল, কেমন আছো নাজনীন? সময়টা আগের মতো হলে ছেলেটাকে দু-একটা কঠিন কথা বলে এখান থেকে চলে যেত নাজ। তবে সমস্যা হলো, সময়টা আর আগের মতো নেই। নাজও তো নেই সেই আগের মানুষটা। তাই সে সেখানেই দাঁড়িয়ে থেকে স্বাভাবিক গলায় বলল, ভালো, তুমি? ভালো আর থাকি কি করে? সেদিনের পর থেকে তো আমার সঙ্গে ঠিকমতো কথাই বললে না। আমাকে পছন্দ করো না ভালো কথা, তাই বলে এভাবে ইগনোর করবে? ইগনোর কোথায় করলাম? সেদিনের পর তো কলেজই ছুটি হয়ে গেল। তা অবশ্য ঠিক। কি করলে এই লম্বা ছুটিতে? গ্রামের বাড়িতে গিয়েছিলে? হু, কি করলে সেখানে? সঙ্গে সঙ্গে নাজের মনে পড়ে গেল গ্রামের বাড়িতে কাটানো যন্ত্রণাদায়ক সেই দিনগুলোর কথা। সেদিনের কথা মনে পড়লেই তার নিঃশ্বাস ভারী হয়ে ওঠে, মাথার ঠিক মাঝখানে ভোঁতা ধরনের এক ব্যথা শুরু হয়। নাজ বহুকষ্টে নিজেকে সামলে অস্পষ্ট গলায় বলল, তেমন কিছু না। তুমি কি করেছ? রিজু ফুর্তির আমেজ নিয়ে বলল, গত সপ্তাহেই আমার বড় ভাইয়ের বিয়ে হয়ে গেল। বাড়িতে বিরাট আয়োজন।
ছুটির পুরো সময়টা এ নিয়ে প্ল্যান প্রোগ্রাম করেই কাটিয়েছি। ও, আমার খুব ইচ্ছা ছিল তোমাকে ভাইয়ার বিয়েতে নিমন্ত্রণ করার, কিন্তু কি করে করব বলো? আমার কাছে না আছে তোমার অ্যাড্রেস, না আছে ফোন নাম্বার। যাই হোক, কয়েক মাস পরেই কিন্তু আমার মেঝো ভাইয়ের বিয়ে। তোমাকে কিন্তু আসতেই হবে। ভালো কথা, তোমার ফোন নাম্বারটা মুখস্থ আছে। নাজ লক্ষ্য করল সাইম দূর থেকে সরু দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। তার চোখে মুখে প্রবল রাগের আভাস দেখা যাচ্ছে। যাক গিয়ে, তার রাগকে এখন আর ভয় পায় না নাজ। রিজু নামের গাধাটাইপ ছেলেটার প্রতি বিন্দুমাত্র আগ্রহ নেই তার। তবুও এতটা সময় ধরে দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলার উদ্দেশ্য একটাই, সাইমকে বুঝিয়ে দেওয়া যে সে নাজকে তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখলেও বাকিরা দেখে না। বুঝিয়ে দেওয়া, তার জীবনে অন্য কেউ থাকতে পারলে নাজের জীবনেও পারে। সাইমকে দেখেই সঙ্গে সঙ্গে ছুটে গেল না নাজ। কয়েক মিনিট একই ভঙ্গিতে দাঁড়িয়ে কথা বলল রিজুর সঙ্গে। আগ্রহ নিয়ে নিজের ফোন নম্বর টাইপ করে দিল তার ফোনে। ওদিকে যে একটা মানুষ অপেক্ষা করছে তার কোনো খেয়ালই যেন নেই। ভয়াবহ পর্যায়ে রেগে গেছে সাইম। তার রাগের লক্ষণগুলোর সঙ্গে বেশ ভালোভাবেই পরিচিত নাজ। মানুষটা যখন রেগে যায় অস্পষ্ট এক ছায়া নেমে আসে তার চেহারায়, চোখমুখ হয়ে ওঠে রক্তশূন্য, দাঁতে দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণ করার বৃথা চেষ্টা করে। পুরোটা রাস্তায় ফোন করে কাকে যেন উচ্চস্বরে ধমকাল। কয়েকদিন আগেও তাকে রাগতে দেখলেই বুক ধক করে উঠত, মনটা ব্যাকুল হয়ে জানতে খুঁজে বেড়াত রাগের উৎসটা। তবে আজ নির্বিকার হয়ে বসে রইল মেয়েটা। যেন সাইমের রাগ পৃথিবী চুরমার করে ফেললেও তার কিছু আসে যায় না। ঘরে পা রাখতেই সাইম ক্রুদ্ধ গলায় বলল, ছেলেটা কে ছিল? আজ কতগুলো দিন পর সাইমের মুখ থেকে পুরো একটা বাক্য শুনল নাজ। হয় কয়েকদিনে নিতান্ত প্রয়োজনে দুয়েকটা শব্দ ছাড়া কোনো কথাই হয়নি তাদের মাঝে। কোনো এক অজ্ঞাত কারণে এখনই প্রশ্নটার উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না নাজ। কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে রাখল, জগ থেকে গ্লাসে পানি ঢেলে লম্বা এক চুমুক দিয়ে বলল, তাতে আপনার কি? সাইম নাজের দিকে তাকিয়ে রইল অবিশ্বাসে। যেন অন্য কোনো ভাষায় তার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, যে ভাষা তার জানা নেই। তবুও অর্থ উদ্ধারের চেষ্টা করছে। নাজ আবারও বলল, ভাবলাম আপনি তো সুন্দরভাবেই নিজের ভবিষ্যৎটা গুছিয়ে নিচ্ছেন। আমি কেন শুধু শুধু পিছিয়ে থাকতে যাব? একদিন তো আপনি আমাকে ছেড়েই দেবেন। তখন আমারও কাউকে না কাউকে প্রয়োজন হবে। সাইম কঠিন গলায় বলল, তোমার সাহস খুব বেড়ে গেছে তাই না? হ্যাঁ, বেড়েছে। তোমার সমস্যা কি নাজ? এমন বিহেভ করছো কেন? কিছুটা সময় চুপ করে থেকে মলিন কণ্ঠে নাজ বলল, চোখের সামনে দিন দিন পাগল হয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন না? নাজের পাল্টা প্রশ্নকে সম্পূর্ণ উপেক্ষা করে সাইম পরিষ্কার গলায় বলল, ওই ছেলেটার সঙ্গে যেন আর কখনো না দেখি তোমাকে। দেখলে সমস্যাটা কোথায়? আপনি তো আমাকে ডিভোর্স দিয়েই দেবেন। দিয়ে দেব, কিন্তু এখনো দিইনি। আমার সঙ্গে থেকে কোনো লিমিট ক্রস করার চেষ্টা করবে না। লিমিট ক্রস আমিই করেছি, আপনি করেননি। মানে? আপনার জীবনে অন্য কেউ থাকতে পারে আর আমার জীবনে পারে না। এ নিয়ে তোমার সঙ্গে আর্গুমেন্টে যাওয়ার কোনো মানে হয় না। আমার জীবনে আমি করছি না করছি সেটা তোমার দেখার বিষয় না। এই একই কথা তো আমিও আপনাকে বলতে পারি। না, পারো না। কারণ আমি তোমার লিগ্যাল গার্ডিয়ান। ডিভোর্সের আগ পর্যন্ত আমি যেভাবে চাইব সেভাবেই চলতে হবে তোমাকে। সাইমের কথাগুলো আর সহ্য হচ্ছে না নাজের। তাই সেখান থেকে উঠে চলে এল নিজের ঘরে। ঘরের সঙ্গে লাগোয়া বাথরুমটায় ঢুকে সবগুলো ট্যাপ ছেড়ে চিৎকার করে কাঁদতে নাজ। কান্নার ভীষণ প্রয়োজন ছিল। এতগুলো দিন ধরে বহু চেষ্টা করেও কাঁদতে পারেনি মেয়েটা, আজ পারছে। নাজের এই কান্না যেন অভিমানী স্বরে সাইমের কাছে জানতে চাইছে, আমাকে ভালোবাসলেন না কেন? আমি কি এতটাই খারাপ? মানুষ নিজের চোখ দুটো দিয়েই পৃথিবীকে দেখে, নিজের মস্তিষ্ক জুড়েই তার এলোমেলো সব ভাবনাগুলোর বিচরণ, নিজের মন দিয়েই মানুষ অনুভব করে সহনীয় অসহনীয় অনুভূতিগুলো। এমনটা যদি না হতো,
নাজের প্রবল ইচ্ছা হয় নিজের অনুভূতিগুলো এক মুহূর্তের জন্যে হলেও সাইমকে অনুভব করাতে, করিয়ে জিজ্ঞেস করতে, দেখুন কতটা ভালোবেসেছি আপনাকে। এমনটা ভালো কেউ কোনোদিন বাসতে পারবে? জীবনটা এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে ওই মানুষটা তাকে ভালোবাসবে এমন আশা করা অর্থহীন। নাজ সে আশা করেও না। তার কেবল একটাই চাওয়া, মানুষটা জানুক তার ভালোবাসা দুদিনের মোহ নয়। আচ্ছা, এই ভালোবাসা জিনিসটা আসলে কি? মনসমুদ্রের উত্তাল কোনো ঢেউ নাকি পৃথিবীর জটিলতম সমীকরণ? হাজার বছর চেষ্টা করেও যে সমীকরণের সমাধান বের করা কষ্টসাধ্য। ভালোবাসা শ্রেষ্ঠতম অনুভূতিগুলো এনে জড়ো করে মনের মাঝে, আবার একই ভালোবাসা মনটাকে ক্ষতবিক্ষত করে ফেলতে সক্ষম। কি হতো এই ভালোবাসা জিনিসটা পৃথিবীতে না থাকলে? প্রকৃতি অতি সহজে কাউকে ভালোবেসে ফেলার ক্ষমতা দেয়নি, আবার অতি সহজে মন থেকে ভালোবাসাটাকে দূর করার শক্তিও দেয়নি। নাজ যেমন প্রথম দিনেই সাইমকে ভালোবাসেনি, বেসেছে ধীরে ধীরে মনের অজান্তে, তেমনি এখন প্রাণপণ চেষ্টা করেও ওই মানুষটাকে ভালোবাসা থেকে মনকে বিরত রাখতে পারছে না। ভালোবাসা ব্যাপারটা যদি এতই জটিল হয়ে থাকে, তাহলে মানুষ অবলীলায় কি করে বলতে পারে ভালোবাসি? মানুষ কাকে ভালোবাসবে তা কি প্রকৃতি নির্ধারণ করে দেয়? তা না হলে ৮০০ কোটি মানুষের এ পৃথিবীতে দুটো মানুষ কেন পরস্পরকেই ভালোবাসে? মোবাইলের রিংটোনের শব্দে নাজের ৭-৫ ভাবনায় ছেদ পড়ল। আশেপাশের মানুষগুলো আজকাল বড্ড অসহ্য লাগে। কোনো এক অদৃশ্য চাদরে নিজেকে আড়াল করতে পারলে ভালো হতো। অনিচ্ছা সত্ত্বেও ফোনটা রিসিভ করে নাজ বিরস কণ্ঠে বলল, বল কণা। কণা উত্তেজিত গলায় বলল, হ্যালো নাজ। কি ব্যাপার? কাল সারারাত তোর ফোন বন্ধ ছিল কেন? আমি আর মালা কম করে হলেও ৩ কোটি বার ফোন করেছি তোকে। নাজ নির্বিকার ভঙ্গিতে বলল, ফোনের চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গিয়েছিল। রাতে আর চার্জ দেওয়া হয়নি। তোর ফোন বন্ধ হয়ে গেছে আর তুই সারারাত চার্জ দিসনি। আগে তো ফোন ছাড়া এক মুহূর্তও থাকতে পারতি না, এখন পারি। তুই কিছু বলবি? বলবই তো, শুধু শুধু তো আর ফোন করিনি। কি বলবি? শিউলির বিয়ে। বাহ, ভালো তো। নাজ কথাটা এমনভাবে বলল যেন সে খবরটা আগেভাগেই জানত। নিজের সবথেকে ঘনিষ্ঠ বান্ধবীর বিয়ের সংবাদে মোটেও উচ্ছ্বসিত হল না সে। কণা হতবিহ্বল হয়ে বলল, এই নাজ, তুই বুঝতে পারছিস শিউলির বিয়ে হতে যাচ্ছে? নাজ হাই তুলতে তুলতে বলল, না বোঝার কি আছে? কার সঙ্গে বিয়ে? কার সঙ্গে আবার? শিহাব ভাইয়ের সঙ্গে। তার বাবা আগামী মাসে পোস্টিং হয়ে চিটাগং চলে যাচ্ছে। একবার পোস্টিং হয়ে চলে গেলে আর কোনোদিন দেখা হয় না হয়, সেজন্যে শিহাব ভাই আগেভাগেই শিউলিকে প্রপোজ করেছে। বউ নিয়ে একেবারে চিটাগংয়ে যাবে। আমার কি যে আনন্দ হচ্ছে নাজ। তোর আনন্দ হচ্ছে না? হচ্ছে। কবে বিয়ে? আগামী মাসের ৩ তারিখে। সময় কিন্তু বেশি নেই। তুই যত তাড়াতাড়ি সম্ভব ব্যাগপত্র গুছিয়ে চলে আয়। এখানে অনেক কাজ। আমি আর মালা কতদিক সামলাবো বলতো? বিয়েতে গিয়ে আনন্দোল্লাস করার মতো মনের অবস্থা এই মুহূর্তে নাজের নেই। তার নিজের ভালোবাসাই যেখানে মানুষের কাছে তাচ্ছিল্যের বিষয়, সেখানে অন্যের ভালোবাসা পূর্ণতা পাবার দৃশ্য মোটেও সুখকর কিছু নয়। নাজ শুকনো গলায় বলল, আমি যেতে পারবো না। সামনের মাসে আমার ক্লাস টেস্ট। কণা বিস্মিত গলায় বলল, সামান্য ক্লাস টেস্টের জন্যে তুই শিউলির বিয়েতে আসবি না? পাগলটাগল হয়ে গেলি নাকি নাজ? না রে, সত্যিই এবার সিরিয়াসলি পড়াশোনা করতে হবে। ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা খুব একটা ভালো হয়নি। তাই বলে তুই শিউলির বিয়েতে আসবি না? তুই না এলে তো মেয়েটা বিয়েই করবে না। তোরা আমার হয়ে ওকে বুঝিয়ে বলিস প্লিজ। আমি সত্যিই যেতে পারবো না। এই একই জগতের মাঝে কোটি কোটি ভিন্ন জগৎ রয়েছে। এক একটা জগৎ এক এক মানুষের মস্তিষ্কে গড়ে ওঠা। সেই জগতে কেবল ওই একটা মানুষেরই বসবাস।
নাজ এতকাল এমন এক জগতে বসবাস করে চলছিল যেখানে সে সাইমকে অসম্ভব ভালোবাসে। ওই মানুষটাও তাকে তার মতো করেই ভালোবাসে। তবে আচমকাই প্রকৃতি তাকে সেই জগৎ থেকে টেনে বের করে অন্য এক জগতে এনে ফেলেছে, যে জগতে তার প্রতি ওই মানুষটার এক বিন্দুও ভালোবাসা নেই। সেও চেষ্টা করছে ভালোবাসা নামক যা কিছু আছে সবই মন থেকে তাড়িয়ে দিতে। কখনো পারছে, কখনো পারছে না। নাজ বারবার নিজের মনকে বোঝাচ্ছে, মানুষটা যখন একবার বলে দিয়েছে যে সে তাকে ভালোবাসে না, তার মানে বাসে না, কোনো কালে বাসবেও না। জোরাজুরি করে আর যাই হোক কাউকে ভালোবাসতে বাধ্য করা যায় না। তাই যে করেই হোক এই নতুন জগৎটাতে অভ্যস্ত হতে হবে তাকে। কষ্ট হলেও ভালোবাসাটাকে মন থেকে দূর করতেই হবে। নাজ বুকশেলফ থেকে পাঠ্যবইগুলো বের করে আনল। অযত্নে বইগুলোতে ধুলো জমে গেছে। হিসাববিজ্ঞানের বইগুলো কেবল পরীক্ষার আগেই খুলে দেখা হয়। নাজ একটা কাপড় এনে যত্ন সহকারে বইগুলো মুছে ফেলল। মনটাকে ব্যস্ত রাখার একমাত্র উপায় হল লেখাপড়ায় মনোযোগ দেওয়া। ব্যস্ত থাকলেই কেবল সকল দুঃখযন্ত্রণা ভুলে থাকতে পারবে সে। লেখাপড়া করে নিজেকে যোগ্য করে তুলতে হবে। সমাজে সাইম যতটা প্রতিষ্ঠিত তার থেকেও বেশি প্রতিষ্ঠিত হতে হবে নাজকে, যাতে ভবিষ্যতে কেউ তাকে দূরে সরিয়ে রাখার সাহস না পায়। কলিং বেল বাজল, জরিনা এসেছে। ব্যস্ত পায়ে রান্নাঘরে ঢুকতেই তার চোখ দুটো উঠে গেল কপালে। হতবাক গলায় বলল, ও আল্লাহ, আফা এত সব রান্না ক্যাডা করছে? আমি করেছি। খেয়ে দেখো তো কেমন হয়েছে। জরিনা অবিশ্বাসে চামচে করে চিংড়ি মাছের ঝোল তুলে মুখে দিয়ে বলল, ভালোই তো হইছে আফা, কিন্তু লবণ একটু কম হইছে। সত্যই আফনে রাঁধছেন? কেন বিশ্বাস হচ্ছে না? তয় আফনে এইসব কোত্থেইকা শিখলেন? ইউটিউব থেকে। হেইডা আবার কি আফা? তোমাকে বুঝতে হবে না। শোনো জরিনা, কাল থেকে তুমি শুধু তরকারি কেটে কুটে দেবে, রান্নাবান্না আমিই করব। জরিনা এখনো একদৃষ্টিতে তাকিয়ে আছে চিংড়ি মাছের দিকে। 1 বছর ধরে নাজকে চেনে সে। এই 1 বছরে একটা বারও তাকে চুলার আশেপাশে দেখা যায়নি। আজ হঠাৎ কি এমন হলো যে সে নিজ আগ্রহে রান্না করেছে? ইদানিং নাজ কোনো কারণ ছাড়াই জেদ করছে। তবে জেদটা যে কার ওপরে করছে বোঝা যাচ্ছে না। সারা জীবন নিজেকে চিনে এনেছে নাজনীন হক নামে। বাবার পদবি পাল্টে ফেলার ইচ্ছা তার কোনোকালেই ছিল না। এজন্যেই বিয়ের পরও নিজেকে নাজনীন হক হিসেবেই পরিচয় দিয়ে এসেছে। তবে গতকাল আচমকাই কি যেন মনে করে ফেসবুকে নিজের নাম পাল্টে লিখল, নাজনীন চৌধুরী। আরও ভালো হতো নাজনীন সাইম চৌধুরী লিখতে পারলে। নাম পাল্টে ফেলা, রান্না বান্না করা এসব কিছুই সাইমকে নতুন করে মুগ্ধ করার জন্যে করছে না নাজ। করছে নিজের অধিকার প্রতিষ্ঠার জন্যে। সাজানো গোছানো এই সংসারটা চিরকাল তার থাকবে না। তবে যতদিন থাকবে নাজ তার দায়িত্বগুলো ঠিকঠাকভাবে পালন করতে চায়। অফিস থেকে ফিরেই ফ্রেশ হয়ে আবার বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সাইম। এই সময়টুকু নাজের জন্যে সবথেকে ভয়াবহ। আগে সারাটা দিন অপেক্ষা করে থাকত কখন সাইম অফিস থেকে ফিরবে আর কখন সে সারাদিনের জমে থাকা কথাগুলো এক এক করে বলবে। এখন আর সেই পরিস্থিতি নেই। মনের কথাগুলো মনেই জমে থাকে। ক্রমশ দূরে সরে যাচ্ছে মানুষটা। এই দূরত্ব যেদিন অসহনীয় পর্যায়ে চলে যাবে সেদিন নির্ঘাত পাগল হয়ে যাবে নাজ। রাত 9টার কাছাকাছি নাজ মনোযোগ দিয়ে জটিল একটা হিসাব সমাধানের চেষ্টা করছে। কোন দিকে কোনো খেয়াল নেই। আগে পড়তে বসলেই বারবার হাতটা চলে যেত মোবাইলের ওপরে। কিন্তু আজ সে মোবাইলটাই অসহায়ের মতো পড়ে আছে টেবিলের এক কোণে। হুট করে ফোনটা বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকাতেই বুক ধক করে উঠল তার। সাইম ফোন করেছে। একই ছাদের নিচে বাস করে যে মানুষটা তার সঙ্গে কথা বলে না, সে এত রাতে ফোন করছে কেন? হ্যালো। ফোনটা রিসিভ করতেই এক প্রচণ্ড স্রোত নাজ শিরদাঁড়া প্রকম্পিত করে বয়ে গেল। সাইমের মোবাইল থেকে ফোনটা করা হলেও অপর প্রান্তে থাকা মানুষটা সাইম নয়, অন্য কেউ। নাজ কম্পিত স্বরে বলল, কে?
অপর প্রান্ত থেকে উদ্বিগ্ন এক কণ্ঠস্বর ভেসে এল। নাজনীন বলছেন, হ্যাঁ, কিন্তু আপনি কে? তাড়াতাড়ি স্কয়ার হসপিটালে চলে আসতে পারবেন? মানে? কেন? সাইম রোড অ্যাক্সিডেন্ট করেছে। নাজের হৃদস্পন্দনের গতি যেন মুহূর্তেই কয়েক হাজার গুণ বেড়ে গেল, চারিদিকে নেমে এলো অন্ধকার। সে এখন কি করবে? আচ্ছা, মানুষটা ঠিক আছে তো? এতগুলো দিন মনে মনে মানুষটাকে কম ভর্ৎসনা করেনি। তবে তার কিছু হয়ে গেলে নাজ যে বেঁচে থাকতে পারবে না। বাসা থেকে স্কয়ার হসপিটাল বেশ দূরেই বলা চলে। যে মেয়েটা দিনের বেলাতেই একা একা বের হবার সাহস পায় না, সে রাতের অন্ধকারে এতটা পথ পাড়ি দিয়ে চলে এসেছে হসপিটালে। নাজের দোকান দিয়ে গরম বাষ্প বের হচ্ছে, সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। বারবার চোখের সামনে ভেসে উঠছে মানুষটার মুখটা। মানুষটার কোনো ক্ষতি হয়ে যাক, এমনটা তো নাজ কখনো চায়নি। বারবার নিজেকে দোষারোপ করছে নাজ। কি হতো সেই চিঠি না লিখলে? অপ্রকাশিত ভালোবাসার প্রকাশ কোনোদিনও না করলে? তাহলেই বোধ হয় ভালো হতো। সবকিছু থাকতো আগের মতো। মানুষটা নিজেকে আড়াল করে রাখতে এতটা ব্যস্ত হয়ে পড়ত না, তাকে এড়িয়ে চলার জন্যে সারাদিন বাড়ির বাইরেও থাকত না। অ্যাক্সিডেন্টটাও হতো না। ওই ভদ্রলোক আরেকবার সাইমের নম্বর থেকে ফোন করে বলেছিল তাকে 3 তলায় রাখা হয়। কেবিন নম্বর 306। নাজ উদ্ভ্রান্তের মতো ছুটে গেল সেদিকে। কেবিনের সামনে পৌঁছাতেই দেখা মিলল লম্বাচওড়া এক ব্যক্তির, বয়স সম্ভবত সাইমের মতোই, চুলগুলো কোঁকড়ানো। এতটা সময় বসেই ছিল। নাজকে দেখেই উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আপনি নাজনীন? নাজ অস্ফুটস্বরে বলল, জি। আমি আশফাক, সাইমের বন্ধু। আমিই আপনাকে ফোন। আশফাককে থামিয়ে দিয়ে নাজ কাঁদো কাঁদো গলায় বলল, উনি কোথায়? ভেতরে। ভয়ের কিছু নেই, হাতটা ফ্র্যাকচার হয়েছে আর মাথায় কিছুটা চোট পেয়েছে। ডক্টর কড়া ডোজের ঘুমের ওষুধ দিয়েছে। এখন ঘুমাচ্ছে। আমি কি একবার উনার কাছে যেতে পারি? প্লিজ। এই অসময়ে ভিজিটরদের রোগীর সঙ্গে দেখা করতে দেওয়া হয় না। আশফাক বহু কষ্টে ডিউটি ডক্টরকে রাজি করিয়ে 5 মিনিটের জন্যে নাজের কেবিনে ঢোকার ব্যবস্থা করে দিল। ঘরটায় খুব একটা আলো নেই। একটা মাত্র 0 পাওয়ারের বাল্ব। তাতে অবশ্য দেখতে খুব একটা অসুবিধা হচ্ছে না। সাইমকে একনজর দেখতেই কেঁপে উঠল নাজের সমস্ত অন্তরাত্মা। তাকে বেডে শুইয়ে রাখা হয়েছে। এক হাতে সেলাইন চলছে, অন্য হাতটা প্লাস্টার করা। মাথায় ব্যান্ডেজ করা। কয়েক মুহূর্ত একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল নাজ। এক বিন্দু নড়ার শক্তি যেন তার মধ্যে অবশিষ্ট নেই। মানুষটাকে যে এভাবেও দেখতে হবে, কোনোদিন ভাবতে পেরেছিল সে? চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। নাজ বহু কষ্টে সাহসী মেয়ের মতো নিজেকে সামলে রেখেছে। কাঁদলে যদি তার ঘুম ভেঙে যায়। ছোট ছোট পা ফেলে বেডের পাশে থাকা চেয়ারটায় গিয়ে বসল নাজ। নাজ একবার বলতে ইচ্ছা হলো, এই শুনুন। অনেক হয়েছে, এবার উঠে পড়ুন। আপনকে এভাবে দেখতে মোটেও ভালো লাগছে না। বললেই বা কি হবে? কথাগুলো তো আর পৌঁছাবে না তার কর্ণকুহরে। নিজের অজান্তেই নাজের হাত দুটো চলে গেছে সাইমের ডান হাতের ওপরে। দুহাত দিয়ে তার হাতটাকে শক্ত করে জড়িয়ে রাখল নাজ। যদি এখন মানুষটার ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে দেখে নাজ এভাবে তার হাতটা ধরে আছে, তাহলে কি হবে? নির্ঘাত প্রচণ্ড এক ধমক দেবে নাজকে। দিক গিয়ে। তবুও এই হাতটা আর ছাড়া যাবে না। নিজের সম্বন্ধে এক ভয়ঙ্কর অনুধাবন করল নাজ। সেটা হলো, যাই হয়ে যাক না কেন, মন থেকে কোনোদিনই মানুষটার প্রতি ভালোবাসা দূর হবে না তার। সে যতটাই দূরে সরিয়ে রাখুক, যতটাই তাচ্ছিল্য করুক, সারাটা জীবন মনের মাঝে এই প্রগাঢ় ভালোবাসা নিয়েই কাটিয়ে দিতে হবে না। কয়েক মিনিট পর একজন নার্স এসে মিষ্টি গলায় বললেন, ম্যাম, এবার আপনাকে বাইরে যেতে হবে। পেশেন্টের অসুবিধা হচ্ছে। কোনো প্রতিবাদ না করেই বেরিয়ে এল নাজ। নিঃশব্দে এসে বসল কেবিনের বাইরের ওয়েটিং সেকশনে। তার হাত পা থরথর করে কাঁপছে। কয়েক মুহূর্তের মধ্যেই বিচিত্র এক ঘোরের জগতে চলে গেছে মেয়েটা।
আশফাক হঠাৎ নিচু গলায় বলে উঠল, আপনি ঠিক আছেন? হু। নাজের গলা পর্যন্ত কান্না এসে গেছে। বহু কষ্টে তা চেপে রাখছে। আশফাক তাকে সহজ করার উদ্দেশ্যে কিছু বলতে চাইছে, তবে কথা খুঁজে পাচ্ছে না। তবে তাকে দীর্ঘক্ষণ ইতস্তত করতে হল না। একটা সময় নীরবতা ভঙ্গ করল নাজ নিজেই। কি করে হলো এসব? আশফাক ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল, সায়েমকে আমি কয়েকদিন যাবৎ গাড়ি চালানো শেখাচ্ছি। নিজের গাড়ি যখন কিনবে তখন নাকি ড্রাইভার রাখবে না, নিজেই ড্রাইভ করবে। গাড়িটা আজ সায়েমই চালাচ্ছিল, হঠাৎ গাড়ির সামনে একটা পিকআপ এসে পড়ল। ব্যাটার মন কোথায় ছিল কে জানে, ব্রেক কষতে দেরি করে ফেলল। আর নাজ তাকে থামিয়ে দিয়ে ক্লান্ত গলায় বলল, থাক, আর বলতে হবে না, আমি একটু আসছি। হ্যাঁ। নাজ আর এক মুহূর্ত অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে উঠে এল। গন্তব্য তার জানা নেই, তবে নির্জন একটা জায়গা খুঁজে বের করতে হবে যেখানে প্রাণ খুলে কাঁদতে কোনো বাধা নেই। হাঁটতে হাঁটতে জনমানব শূন্য একটা করিডোর। শরীরের সমস্ত ভার ছেড়ে দিয়ে মেঝেতে বসে পড়ল নাজ। এগুলো কি ঘটে যাচ্ছে জীবনে? পরপর ঘটে যাওয়া এই ঘটনাগুলো কি কোনোদিন জানবে কতটা ক্ষতবিক্ষত তারা করেছে নাজের হৃদয়কে? নিঃশব্দে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে নাজ। চোখ দুটো দিয়ে বহমান এই স্রোতের ধারা যেন কোনোদিন শেষ হবার নয়। কিসের এত কান্না নাজ বুঝতে পারছে না। মানুষটার অ্যাক্সিডেন্ট হয়েছে বলে নাকি সে কোনোদিন তাকে ভালোবাসা বন্ধ করতে পারবে না এই যন্ত্রণায়? বড্ড অসহায় লাগছে আজ নিজেকে। হঠাৎ কি যেন মনে করে হ্যান্ডব্যাগ থেকে মোবাইলটা বের করে ফোন করল শাশুড়িকে। এত রাতে নাজের ফোন দেখে অপর প্রান্তে থাকা হাসনা বেগমও সম্ভবত আঁতকে উঠেছেন। তাই তো একটা রিং বাজতেই রিসিভ করলেন তিনি। নাজ কাঁদো কাঁদো গলায় বলল, মা। হাসনা বেগম উদ্বিগ্ন গলায় বললেন, নাজ, কি হয়েছে মা, তুমি কাঁদছ কেন? নাজ অসহায় গলায় বলল, আপনার ছেলেটা এমন কেন মা? হাসনা বেগম চিন্তিত গলায় বললেন, সায়েম। কি করেছে সায়েম? বৌমা তুমি শান্ত হও, এভাবে কাঁদছ কেন? সব দোষ আপনার ছেলের। আমি আর সহ্য করতে পারছি না মা। আপনি অবশ্যই তাকে বলবেন যেন নিজের খেয়াল রাখে। আমার কথার কোনো মূল্য তো তার কাছে নেই আপনার কথায় যদি কাজ হয়। তুমি একটু খুলে বলবে বৌমা, কি হয়েছে? উনি আজ অ্যাক্সিডেন্ট করেছেন। হাসনা বেগম আঁতকে উঠে বললেন, ও আল্লাহ, অ্যাক্সিডেন্ট? এসব তুমি কি বলছো বৌমা? সায়েম অ্যাক্সিডেন্ট করেছে? কিভাবে? গাড়ি চালানো শিখতে গিয়ে। কে বলেছিল উনাকে গাড়ি চালানো শিখতে? সব কিছুর ওপরে তার রাগ দেখাতে হবে। হয়তো গাড়ির ওপরেও রাগ দেখাতে গিয়েছিল। গাড়ি তো আর মানুষ নয়, সে কেন শুধু শুধু তার রাগ সহ্য করবে? ও এখন কোথায়? হসপিটালে। ডক্টর ঘুমের ওষুধ দিয়েছে, ঘুমাচ্ছে। অপর প্রান্ত থেকে অস্ফুটস্বরে কান্নার আওয়াজ ভেসে আসছে। মায়েরা তো এমনই হয়। সন্তান যত দূরেই থাক না কেন, মায়ের মনটা সর্বক্ষণ তার জন্যে ব্যাকুল হয়ে থাকে। নাজ চোখের জল মুছতে মুছতে যথাসম্ভব পরিষ্কার গলায় বলল, আপনি কাঁদবেন না তো মা। উনি সুস্থ হয়ে উঠলে কড়া গলায় বকবেন, যেন জীবনে কোনোদিন গাড়ি চালাতে না যায়। পারবেন না। ফোনে কথা শেষ করে বাথরুমে গিয়ে চোখে মুখে পানি দিল নাজ। আজ ভারী শীত পড়েছে, কান দুটো কনকন করছে। গায়ে জড়ানো চাদরটা দিয়ে কান দুটো ঢেকে ফেলল। কি যেন মনে করে আজ সন্ধ্যায় চোখে কাজল পড়েছিল নাজ। কাঁদতে কাঁদতে সেই কাজল লেপ্টে একাকার অবস্থা। নাজ আবার ফিরে এলো আগের জায়গায়। আশফাক লোকটা চিন্তিত ভঙ্গিতে কেবিনের সামনে পায়চারি করছে। নাজকে দেখতে পেয়ে তার কাছে এসে বলল, আমি তো আরেকটু হলে আপনাকে খুঁজতে যাচ্ছিলাম। নাজ স্বাভাবিক গলায় বলল, আমি ঠিক আছি ভাইয়া। আপনি বাড়ি ফিরে যাবেন না? কি যে বলেন! সায়েমের এই অবস্থা। তাছাড়া আপনাকে এভাবে একা রেখে আমি যেতে পারি? আমার কোনো অসুবিধা হবে না। আমারও কোনো অসুবিধা হবে না। বাসায় মা চিন্তা করত, একটু আগেই ফোন করে বলে দিয়েছি। নাজ চুপ করে রইল।
কি বলবে ভেবে পাচ্ছে না। আশফাক বলল, আপনি বোধহয় সারা রাত জেগেই কাটাবেন, চলুন ক্যান্টিন থেকে কফি খেয়ে আসি। আমি কিছু খেতে পারবো না। আমার কথা বিশ্বাস করুন, কফিটা খেলে ভালো লাগবে। আশফাকের কথা বিশ্বাস করে নাজ সত্যি সত্যিই ক্যান্টিনে চলে গেল। রাত প্রায় 12টায় কাছাকাছি, তবুও ক্যান্টিনে লোকজন গিজগিজ করছে। সকলের চোখে মুখেই বিষাদ আর প্রিয়জনের জন্যে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। শীতের মধ্যে কফিটা বেশ ভালোই লাগছে। নাজ কাপে ছোট ছোট চুমুক দিচ্ছে। হঠাৎ করে সহজ গলায় বলে উঠল, আপনারা অনেক দিনের বন্ধু, তাই না? আশফাক আগ্রহ নিয়ে বলল, হু। সেই ভার্সিটি থেকে। তারপর কাকতালীয়ভাবে একই অফিসে চাকরি। নাজ অন্যরকম গলায় বলল, উনার যে কোনো বন্ধু থাকতে পারে তাই ছিল আমার ধারণার বাইরে। আসলেই আমার নিজের কাছেও মাঝে মাঝে বেশ অবাক লাগে। ভার্সিটিতে ওকে সারাক্ষণই দেখতাম চুপচাপ বইয়ে মুখ গুজে বসে আছো। যেখানে ওর বয়সী ছেলেমেয়েরা বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াত, সাইম ব্যস্ততা ছিল পড়াশোনা নিয়েই। তাহলে আপনার সঙ্গে বন্ধুত্ব হলো কি করে? সে এক মজার কাহিনী। ফার্স্ট ইয়ার পর্যন্ত আমাদের সেভাবে কথা হয়নি। ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষার দিন আমাদের দুজনেরই দেরি হয়ে যায়। এদিকে আবার ভার্সিটির সামনে রিকশাওয়ালার সঙ্গে আমার বাধে তুমুল ঝগড়া। আমার কাছে 1000 টাকার নোট আর রিকশাওয়ালার কাছে নেই ভাঙতি। শেষে সাইম নিজেই এসে আমার রিকশাওয়ালার ভাড়া মিটিয়ে দিল। শুধু তাতেই ক্ষান্ত হয়নি। আমাকে প্রচণ্ড এক ধমক দিয়ে বলল, রিকশায় করে পরীক্ষা দিতে এসেছেন, সঙ্গে ভাঙতি রাখবেন না। সেই থেকে আজ পর্যন্ত ওর ধমক খেয়েই আসছি। বাহ! ভার্সিটির বন্ধুর সঙ্গে এখন আবার একই অফিসে কাজ করছেন। এমন ভাগ্য কজনের থাকে? ব্যাপারটা অবশ্য কাকতালীয় নয়। পাশ করার পর বহু খোঁজাখুঁজি করেও আমি চাকরি পাচ্ছিলাম না। সাইমি ওর অফিসে চাকরিটা জোগাড় করে দেয়। নিজের ব্যর্থতার গল্প অনেকেই বলতেই চায় না, কিংবা বললেও চোখমুখে থাকে প্রবল সংকোচ। অথচ আশফাকের মধ্যে সেসব কিছুই দেখা গেল না। বেশ অকপটেই বলে ফেলল চাকরি না পাওয়ার ঘটনা। তাহলে তো নিশ্চয়ই আপনারা বেশ ভালো বন্ধু। তা তো বটেই। আসলে সাইমের সঙ্গে বন্ধুত্ব টিকিয়ে রাখা ধৈর্যের ব্যাপার। ছেলেটা বড্ড চাপা, নিজেকে সবার কাছ থেকে আড়াল করে রাখবে। আপনার কাছেও আড়াল করে রাখে। একমাত্র আমার কাছেই আড়াল করে না। পৃথিবীটা হাতে গোনা দুয়েকজনের সঙ্গে সাইম নিঃসংকোচে কথা বলতে পারে। সৌভাগ্যবশত আমি তাদের একজন। নাজ হঠাৎ অন্যমনস্ক হয়ে বলল, আরেকজনকে? আশফাক বুঝতে না পেরে বলল, সরি। না মানে? বললেন না উনি হাতে গোনা দুয়েকজনের সঙ্গে নিঃসংকোচে কথা বলতে পারেন? একজন তো আপনি, তাহলে অন্যজনকে সেটাও নিশ্চয়ই জানবেন। আশফাক কিছুটা ধাঁধায় পড়ে গেল। যেন প্রশ্নটার উত্তর তার জানা আছে, তবে কিভাবে উত্তর দিতে হবে জানা নেই। নাজ বলল, উনি তো আপনার কাছে কিছুই আড়াল করে না। উনি আমাদের বিয়ের কথাটা আপনাকে বলছেন। কিভাবে পাকেচক্রে বিয়েটা হলো? হ্যাঁ, বলেছে। তাহলে তো উনার কিছুই আপনার কাছে অজানা নেই। আপনাকে একটা প্রশ্ন করব ভাইয়া। প্লিজ উনাকে কিছু বলবেন না। আশফাক অনিশ্চিত গলায় বলল, কি প্রশ্ন? নাজ ব্যাকুল কণ্ঠে জিজ্ঞেস করল, উনি কি কাউকে ভালোবাসেন? ভয়াবহভাবে হকচকিয়ে গেল আশফাক। নাজ যে এমন একটা প্রশ্ন করে বসবে তা ছিল তার কল্পনারও বাইরে। উনি যে কাউকে ভালোবাসেন এ ব্যাপারে আমি মোটামুটি নিশ্চিত। আপনাকে জিজ্ঞেস করছি, পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্যে জিজ্ঞেস করছি। আমি ভ্রমের মধ্যে বাঁচতে চাই না। প্লিজ বলুন না। আপনি তো সবটাই জানেন। উনি কি কাউকে ভালোবাসেন? নাজের জোরাজুরিতে আশফাক মুখ ফসকে বলেই ফেলল, হ্যাঁ। কয়েক মুহূর্তের নীরবতা বয়ে গেল। নাজ যেন বুঝতে পারেনি কথাটার মানে, এখনও জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। অবশেষে বুঝতে যখন পারল, চাপা এক দীর্ঘশ্বাস বেরিয়ে এল তার মধ্যে থেকে। নাজ অস্পষ্ট গলায় বলল, কবে থেকে? আমার মনে হয় কি? আপনি বলুন না কবে থেকে। প্রায় 4 বছর তো হল। নাজ ভারী কণ্ঠে বলল, কে সে?
আপনি দেখেছেন তাকে? হ্যাঁ দেখেছি কিন্তু 4 বছর। মেয়েটা অনেক সুন্দরী তাই না? কি করে সে? আপনাদের অফিসেই চাকরি করে। আপনি প্লিজ শান্ত হন। আমার মনে হয় না সাইমের পার্সোনাল বিষয়ে ওর পারমিশন ছাড়া কিছু বলা উচিত হবে। আই এম সরি। মুহূর্তেই নাজ নিজেকে সামলে নিয়ে বলল, না আসলে আই এম সরি। আমার এভাবে জিজ্ঞেস করা উচিত হয়নি। কিছু মনে করবেন না। ভালোবাসার মানুষটার ভালোবাসা না পাওয়া কষ্টকর। তবে সেই মানুষটার ভালোবাসায় অন্য কারোর অধিকার এই তথ্য তার থেকে ঢের বেশি কষ্টকর। তবে অদ্ভুত ব্যাপার, নাজের কষ্ট হচ্ছে না। কষ্ট পেতে পেতে যে মানুষটা পাথর হয়ে যায় সে আবার নতুন করে কষ্ট পাবে কি করে? 4 বছর ধরে যদি আরেকটা মানুষকে ভালোবেসেই থাকে তবে এই বিয়ের কি মানে? হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার মাথায়। তবে কোনো প্রশ্নই আর সাইমকে করবে না সে। সাইম কেন কাউকেই করবে না। যন্ত্র যেভাবে কমান্ড পেলে চলে সেভাবেই চলবে সে। আর তো মোটে 1.5 বছর, ডিভোর্সটা তো এরপর হয়েই যাবে। সাইম কি যেন বলেছিল, তুমি তোমার রাস্তায় আমি আমার রাস্তায়। এখন থেকেই নিজের রাস্তায় চলতে শিখতে হবে। যে জিনিস কোনোদিন পাবার নয় তাতে অভ্যস্ত হওয়ার মানে হয় না। তবুও বেহারা মনটা বারবার বলছে, আমি আজও তাকে ভালোবাসি, এই মুহূর্তেও বাসি। চিরকাল এভাবেই বেঁচে যাব। সাইমের ঘুম ভাঙল খুব ভোরে। ডাক্তার এসে চেক আপ করে গেছেন। আশফাক এতটা সময় ছিল। সাইম তার চিরাচরিত ধমক দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। কেবিনে এখন কেবল তারা দুটো প্রাণী। নিজেকে ব্যস্ত রাখার অজুহাতে নাজ গভীর মনোযোগ দিয়ে সাইমের ওষুধের নামগুলো পড়ছে। সাইম অবশেষে নীরবতা ভঙ্গ করে বলল, কখন এসেছো তুমি? মানুষের কণ্ঠস্বর যেন হৃদয়ে তীক্ষ্ণ শুলের মতো বিঁধে গেছে। এই কণ্ঠস্বরের প্রতি সেই কবে থেকে আসক্ত নাজ। এই কণ্ঠস্বর যে কোনোদিন তার হবে না ভাবতেই শিউরে উঠল নাজ। তবুও নিজেকে প্রাণপণ সামলে নাজ শুকনো গলায়, রাতেই। রাতে আবার একা একা আসতে গেলে কেন? কারণ কাগজে কলমে একমাত্র আমারই আসার অধিকার আছে। পৃথিবীতে কাগজ কলমের শক্তি অনেক বেশি। আপনি অবশ্য চাইলে অন্য কাউকে এখানে ডেকে আনতে পারেন। আপনার ফোনটা তো ভেঙে গেছে, আমারটা আছে। নম্বর ডায়াল করে দেব। বেশ অনেকটা সময় চুপ করে থেকে সাইম অন্যরকম গলায় বলল, ইউ হেট মি, ডোন্ট ইউ? নাজ উত্তর দিল না, হাসল। তবে সেই হাসিটার মধ্যেই যে কত চাপা বিষণ্ণতা লুকিয়ে আছে সাইম কোনোদিন জানবে না। ওষুধটা খেয়েই মায়ের সঙ্গে ফোনে কথা বলবেন। এখন ফোনে কথা বলতে ইচ্ছা করছে না। ইচ্ছা না করলেও বলতে হবে। বেচারি কাল সারা রাত জেগে আপনার জন্যে দোয়া করেছেন। কথাগুলো নাজ ঠিকই বলেছে, তবে তার মধ্যে কোনো আবেগ নেই। যেন কেউ তাকে বোতাম চেপে কথাগুলো বলতে বলেছে, তাই সে বলছে। হাসি খুশি সেই মেয়েটা আজ সত্যিই আবেগশূন্য এক রোবট পরিণত হয়ে গেল। চলবে গল্প অপেক্ষারা, 3য় পর্ব।